ঠিক যাচ্ছে। ওকে। সো থ্যাংক ইউ এভরিওয়ান। আপনারা এক্সাম কথাটা শুনলেই আসলে অনেক ভয় লাগে। তো আমারও ভয় লাগে, এটা ব্যতিক্রম কিছু না। বাট আপনাদের এক্সামটা এই জন্য দেওয়ালাম যেন আপনারা বুঝতে পারেন যে আসলে আপনি কোন স্টেজে আছেন আর আজকের লেসনটা আসলে কি শিখবেন। সো আপনি যে জানেন কি জানেন না সেটুকু আগে পরীক্ষা হলো। সো আপনি বুঝে গেলেন যে আমি এটা জানি এটা জানি না। সো তারপরে আমরা এখন আজকে আমাদের জানার যাত্রাটা শুরু। ঠিক আছে। সো আমি একটু স্ক্রিন শেয়ার করি এবং আজকের যে লেসন সেটা আমরা কোশ্চিন ধরে ধরে স্টার্ট করব। ঠিক আছে। এটার মাধ্যমে কি হবে, আপনাদের ইন্টারভিউ কোশ্চেন, তারপরে বিভিন্ন জায়গায় যে আপনাদের সার্টিফিকেশন এক্সাম আছে, সো ওগুলোতেও আপনারা কিন্তু একটা ভালো একটা সাপোর্ট পাবেন। সো আমি আমার এখান থেকে ওপেন করি। ওকে। সো আমি আমারটা দিয়ে স্টার্ট করতেছি কারণ অনেকেই ইতস্তত বোধ করবেন যে আমার মার্ক খারাপ। সো আমি বলি যে আমার স্টুডেন্টদেরকে আপনি সবচেয়ে বেশি ভুল করবেন, বাট এক ভুল দ্বিতীয়বার করবেন না। ঠিক আছে। কারণ আমরা মুসলমান, আমরা একবার ভুল করতে পারি, বাট দ্বিতীয়বার ভুল করাটা আসলে আমাদের জন্য মানায় না। ঠিক আছে। সো এটা অন্যান্য ধর্মেও সেম। তো আমরা চেষ্টা করব যে ভুল করব, ভুল থেকে শিখবো এবং ওটাকে আরেকবার ঠিক করার চেষ্টা করব। ঠিক আছে। তা আমরা শুরু করি আমাদের প্রথম জিনিস দিয়ে, সেটা হচ্ছে পাইথন মেইনলি কনসিডার্ড অ্যাজ হুইচ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। তো কনসিডার্ড অ্যাজ হুইচ টাইপ অফ ল্যাঙ্গুয়েজ, যখন আমরা এই ধরনের কথা বলি তখন আমাদের বিভিন্ন ধরনের জিনিস আছে, কম্পাইল, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলি, মেশিন। সো এইটা জানার আগে আমাদেরকে আগে বুঝতে হবে ল্যাঙ্গুয়েজ কি জিনিস, ল্যাঙ্গুয়েজটা কি, কিভাবে আমরা কতভাবে ওয়েতে কাজটা করে। এরপরে আমরা তখন বুঝবো যে পাইথন আসলে কোন ল্যাঙ্গুয়েজে চলে। ঠিক আছে। তো আমরা সাধারণত যেটা করি যে আমরা কেন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা পড়বো সেটা আগে বুঝে নিই। সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আগে আমরা বুঝি, আমরা কথা বলি, এই যে আমার কথাটা আপনারা শুনতেছেন, সো দিস ইজ অলসো এ ল্যাঙ্গুয়েজ। তো বাংলা ইংরেজি আমরা মিক্স করে বলি। সো এটা বাংলিশও বলতে পারেন। তো আমরা এই যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে কথা বলতেছি, আপনি তো কথা বুঝতেছেন, তার মানে আপনি যখন বুঝবেন তখন আপনি রেসপন্স করবেন। তার মানে আমি আপনাকে একটা ইনপুট দিচ্ছি, কথা বলতেছি, আপনি আবার ওটা শোনার পরে আপনি আবার আমাকে আউটপুটটা দিচ্ছেন। তো দিস ইজ এ কমিউনিকেশন, আমি আপনার সাথে কমিউনিকেশন করতেছি। সো আমরা আসলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি করব, এই কমিউনিকেশনটা ইস্টাবলিশ করব, যেন কম্পিউটার বা বিভিন্ন মেশিন আমরা তাকে কোনো একটা কমান্ড বা কোনো একটা কিছু করতে দিলে সে ওই কাজটা করে আমাকে যেন আউটপুটটা দিতে পারে। আচ্ছা, আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? এম আই অডিয়েবল? একটু হাত তুলবেন সবাই। মানে একটু কষ্ট দিব, আপনারা অ্যাটেন্ডেন্ট আছেন কিনা সেটা। কারণ আমি এত কষ্ট করে বলতেছি, আপনারা যদি না বোঝেন বা না শোনেন তাহলে আসলে আমার কষ্টটা ব্যর্থ হয়ে যায়। ঠিক আছে। সো সবাই শুনতে পাচ্ছি তাই না? জি। এইভাবে আপনারা যদি একটু রেসপন্স করেন, ইনশাল্লাহ আজকে আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে প্রোগ্রামিং আসলে ভয়ের কিছু না, একটা মজার জিনিস। ঠিক আছে। ওকে। তো যেহেতু আমরা বললাম যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অ্যাজ আমরা যেমন আপনার সাথে কথা বলতেছি, তেমনি আমরা যদি কম্পিউটার বা অন্য কোনো মেশিনের সাথে কথা বলতে চাই, তো মেশিন আসলে আমাদের কথা বুঝবে না, স্বাভাবিক। তারা আসলে জিরো ওয়ান ছাড়া কিছু বোঝে না। তা এখন তাদেরকে জিরো ওয়ানে আমাদের কমান্ড দেওয়া পসিবল না। তো আমরা কি করি, মাঝ বরাবর যেন আমার কথাও বোঝে এবং তার কথাও যেন আমরা বুঝি, মাঝে আমাদের একজনকে রাখি যে ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে, কথা বলতে চাই। ঠিক আছে। সো একজন চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং একজন বাঙালি, দুজনের মধ্যে যদি বিজনেস করতে চাই তাহলে কমিউনিকেশন বা কথাবার্তা বলাটা অনেক জরুরি। সো যদি আমরা নিজেদের মধ্যে কথাবার্তা না বলি তাহলে আমাদের বিজনেসটা এস্টাবলিশ হবে না। তাহলে মাঝখানে এমন একজনকে রাখবো যে আমার কথাও বুঝবে এবং চাইনিজ ল্যাঙ্গুয়েজটাও বুঝবে, এক কথায় ট্রান্সলেটর। সো আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অ্যাজ এ ট্রান্সলেটর হিসেবে ইউজ করতেছি। ওকে। সো কম্পিউটারে আমরা যখন ওই পাইথন ল্যাঙ্গুয়েজটাকে বলবো যে তুমি এটা আমাকে করে দাও, সে ওইটাকে জিরো ওয়ানে কনভার্ট করে মেশিনকে বুঝাবে যে আমার এটা প্রয়োজন। মেশিন ওইটাকে কাজ করে আউটপুটটা যখন দিবে, তখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবারও সেই আউটপুটটাকে আমাদের ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিবে। টু এ কমিউনিকেশন। সো এই কমিউনিকেশনটা ইস্টাবলিশ করার জন্য আমাদেরকে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা প্রয়োজন। সো আমরা কিন্তু বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, সি প্রোগ্রামিং, সি শার্প, এ ধরনের অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, জাভা আছে, পাইথন আছে, রুবি আছে। তো এর মধ্যে পাইথন কেন,
এটা আপনাদের কোশ্চেন আসতে পারে। তো পাইথনটা হচ্ছে এতটা ইজি একটা ল্যাঙ্গুয়েজ যে মোটামুটি ইংলিশ বোঝে সেও কিন্তু পাইথন ল্যাঙ্গুয়েজটা দ্রুত ধরে ফেলতে পারে, যেটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক কঠিন হয়। ঠিক আছে, সো তাহলে আমরা বুঝে গেলাম যে পাইথন ল্যাঙ্গুয়েজটা আসলে এখন টপ রেন্ডে আছে, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন পাইথন কি ইউজ করে, কারণ পাইথন প্রত্যেকটা লেভেলের মানুষ ইউজ করতে পারে। এমনকি আমার অনেক ছোট ছোট স্টুডেন্টও আছে যারা পাইথনটা পারে। ঠিক আছে, কারণ এটা অনেক ইজি একটা জিনিস, আপনিও বুঝতে পারবেন যে কিভাবে এটা করলে খুব ইজিলি করা যায়। ঠিক আছে, সো পাইথন তাহলে আমরা যে শিখতেছি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করব সাধারণত আমরা মেশিন বা কম্পিউটারের সাথে কমিউনিকেশন এস্টাবলিশ করার জন্য, যেন আমরা জিরো ওয়ানে কনভার্ট করে তাদেরকে কাজটা করতে পারি। ওকে, সো এখানে আমাদের কোশ্চিন ছিল যে এটা কি কম্পাইলড, ইন্টারপ্রিটার, অ্যাসেম্বলি নাকি মেশিন। সো আমরা এই চারটা সম্পর্কে যদি জানি, কম্পাইলড বলতে কি বোঝায়। সো একজন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যখন কাজটা করব, তো আমাদের এই ল্যাঙ্গুয়েজটা আমরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি যে কম্পিউটার তুমি আমাকে এটা করে দাও, সো এটা করে দাও বলার পরে সে কি একটা লাইন করে শুনবে, নাকি আমার পুরো প্রোগ্রামটাকে নেওয়ার পরে সে কম্পিউটারকে দিবে, এটা একটা প্রবলেম। যেমন আমি আপনাদেরকে যা বলতেছি সবাই কিন্তু শুনতেছেন, কেউ কিছু বলতেছেন না, তাই না? তার মানে আমি যা বলবো বলার পরে যখন আমি আপনাকে বলবো আপনি এখন বলেন, তখন আপনি বলবেন, তার মানে পুরো ল্যাঙ্গুয়েজটা আপনি আগে বুঝলেন, বুঝার পরে তখন আমাকে ফিডব্যাক দিচ্ছেন। দিস ইজ কম্পাইল। কিন্তু যদি এরকম হয় যে আপনি কেমন আছেন, আপনি বললেন আমি ভালো আছি, ভাই খাইছেন, হ্যাঁ খাইছি, এই যে এক লাইন করে বলতেছি, এক লাইন করে উত্তর দিচ্ছেন, এটাকে বলা হয় ইন্টারপ্রিটার। ওকে, সো পাইথন ল্যাঙ্গুয়েজ আলটিমেটলি ইন্টারপ্রিটার একটা ল্যাঙ্গুয়েজ, যেটা কি করে লাইন বাই লাইন এটাকে এক্সিকিউট করে এবং কাজ করার ট্রাই করে, আর কম্পাইলডও করে, মানে মিক্সচার দুটাই করে, বাট মেইনলি হচ্ছে ইন্টারপ্রিটার হিসেবে কাজ করে। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করে, যেমন সি প্রোগ্রামিং বলেন, পাইথন বলেন, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ তৈরি হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটা একটা অনেক আগের একটা ল্যাঙ্গুয়েজ যেটার মাধ্যমে আমরা ল্যাঙ্গুয়েজটাকে স্টার্ট করতাম। ঠিক আছে, সো যার মাধ্যমে আমরা কি করতে পারি, এই ল্যাঙ্গুয়েজটার উপর ডিপেন্ড করে আরেকটা ল্যাঙ্গুয়েজ তৈরি করি, তার মানে এটা হচ্ছে বেস ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, সো আলটিমেটলি এটা আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যার উপর বেস করে আর একটা নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানানো যায়। সো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা কোর ল্যাঙ্গুয়েজ, আর মেশিনের ল্যাঙ্গুয়েজ হচ্ছে জিরো ওয়ান। সো জিরো ওয়ান তো আমরা বুঝি যে কম্পিউটার জিরো অথবা ওয়ান, হয় লাইট জ্বলে অথবা অফ হয়, ট্রু অর ফলস, এই টাইপের উপর ডিপেন্ড করে কাজটা করে। সো আমরা প্রথম কোয়েশ্চেনটাই বুঝে গেলাম যে পাইথন আলটিমেটলি ইন্টারপ্রিটার নাকি কম্পাইল নাকি অ্যাসেম্বলি নাকি মেশিন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে। সো মেইনলি এটা ইন্টারপ্রিটার নিয়ে কাজ করে, বাট এটা মাঝে মধ্যে কম্পাইলার দিয়েও কাজ করানো পসিবল। ওকে, সবাইকে আমরা বুঝতে পারছি? যদি এতটুকু বুঝে থাকেন একটু হাতটা তুলে আমাকে রেসপন্স দিবেন যে হ্যাঁ আমি এতটুকু ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট স্টেপে যাব। সবাই কি ক্লিয়ার? ওকে, সবাই আসছি ক্লাসে? জি, থ্যাংক ইউ। ওকে, তারপর নেক্সট কোয়েশ্চেন ছিল আমাদের আইডি। আইডিটা কি সেটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব, কারণ আইডিটা বুঝাতে গেলে আমাদেরকে এনভায়রনমেন্ট বুঝতে হবে। ঠিক আছে, এর পরের কোয়েশ্চেনটা কি আছে, এটাও আইডি। ওকে, আইডি ইজ নট ওকে। তারপর পাইথন, এই ডট পাই এটা আমরা এখন শুরু করে দিব আমাদের। তাহলে এখন কনভারসেশন মোটামুটি শেষ, এখন আমরা প্র্যাকটিক্যালে চলে যাব। সবাই কি রেডি প্র্যাকটিক্যাল করার জন্য? ওকে, থ্যাংক ইউ। আপনি আপনার হাতটা নেমে নামায় ফেলেন। হ্যাঁ, আমরা তাহলে স্ক্রিন শেয়ার দেওয়া আছে, আমার স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করব। ঠিক আছে, যে ফোল্ডারের ভিতরে আমরা পাইথনটাকে রাখবো। ওকে, সো আমরা পাইথন কথাটা লিখি। ওকে, পাইথন নামে অলরেডি আছে পাইথন ক্লাস 360 ওকে। সো এই একটা আমি ফোল্ডার তৈরি করলাম, এটা আমার মনে হয় সবাই আপনারা পারেন, এতটুকু বেসিক আমাদের সবারই আছে। আচ্ছা, তারপরে আমাদের কাজ হবে যে এখানে যাওয়ার পরে আমরা এখানে সিএমডি টাইপ করব। সিএমডি, সিএমডি মানে হচ্ছে কমান্ড প্রম্পট। আপনারা এখানে যদি টাইপ করে এন্টার দেন এরকম একটা কনসোল আসবে। এরপরে আমরা চেক করতে পারি যে এখানে পাইথন আছে কিনা। পাইথন PYTHON এটা লেখার পরে যদি আমরা এন্টার দেই, তাহলে আমাদের এখানে পাইথন যদি থাকে তাহলে এরকম একটা জিনিস চলে আসবে, সেটা কত ভার্সন কত কিছু। এইখানে আমরা আবার পাইথনকে এক্সিকিউট করতে পারি, যেমন আমরা
5 প্লাস 10 15, সো এটা চলে আসবে। তো যদি না থাকে তাহলে আপনাদেরকে একটা ইন্টারপ্রেটার নিয়ে চলে যাবে, যেটার মাধ্যমে আপনারা ইনস্টল করতে পারেন। সো রাইট নাও আমার এখানে পাইথন আছে, আপনারা যদি এখানে এন্টার দেন, যদি না থাকে তাহলে আপনাদেরকে গুগলের একটা স্টোরে নিয়ে যাবে, যেখানে ওখানে গেট কথাটা থাকবে, ওখানে ক্লিক করলেই হবে। এটা যদি করেন তাহলে এটা একভাবে, আর না হলে আপনারা অন্যভাবে করতে পারেন। সেটা কিভাবে? আমরা ব্রাউজারে যাব, ব্রাউজারে যাওয়ার পরে লিখবো পাইথন ডাউনলোড। ওকে, সো পাইথন ডাউনলোড লেখার পরে এখানে দেখেন পাইথন ডাউনলোড আসতেছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ডাউনলোড পাইথন ইনস্টলার, এখানে ক্লিক করলে সে আমার এখানে ডাউনলোডটা করে নেবে। ওকে, সো এটা ডাউনলোড হয়ে গেলে আমরা জানি সবাই কিভাবে হচ্ছে এটাকে ইনস্টল করতে হয়। এরপরও যদি আপনাদের প্রবলেম থাকে আমি আপনাদের দেখাই দিচ্ছি। সো এখানে পুরোটাই জিরো, আপনি কম্পিউটার না চালাতে পারলেও আমাকে বলবেন যে স্যার আমি এই জায়গাটাতে পারতেছি না, ঠিক আছে? সো এখানে অনেকেই আছে আপনাকে হেল্প করবে, এবং আমার এখানে পার্সোনাল অনেক স্টুডেন্ট আছে যারা এখানে আমার সাথে আছে আপনাদেরকে আবারও হেল্প করার জন্য। এখানে আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাউনলোড হয়ে গেছে, ডাবল ক্লিক করলাম। এখানে যদি ইনস্টলে ক্লিক করেন তাহলে কিন্তু ইনস্টলটা শুরু হয়ে যাবে। ইনস্টল হয়ে গেলে আপনি আবারও একটু কষ্ট করে কোথায় যাবেন, ইনস্টল হয়ে যাবে। এরপরে আপনি আবার এখানে যাবেন, এই বারে সিএমডি ক্লিক করবেন, ঠিক আছে? তারপর এন্টার দিবেন, তারপর আবারও পাইথন লিখবেন, দেখবেন এবার আপনার পাইথন চলে আসছে। যদি না আসে তাহলে আরেকবার রিস্টার্ট দিবেন, এটা পাইথনটা ইনস্টল হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই কি এতটুকু ক্লিয়ার? তো আমরা পাইথন ইনস্টল করে ফেললাম। এখন হতে পারে যে আপনাদের পাইথন ইনস্টল করতে প্রবলেম হচ্ছে, তারপরে এনভায়রনমেন্ট সেটআপ করতে প্রবলেম হচ্ছে। নো প্রবলেম, আপনারা চাইলে ইনস্ট্যান্ট প্রোগ্রাম করতে পারেন, এরকম কিছু হচ্ছে। আমরা এই বারে যাব, এখানে একটা জাস্ট সার্চ করব পাইথন অনলাইন কম্পাইলার। এখন তো আপনারা বোঝেন কম্পাইলার কি জিনিস। কম্পাইলার হচ্ছে আমাদের এই যে কমান্ডটা থাকবে, এই কমান্ডটাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করা এবং ওটার আউটপুটটাকে আমাদের ভাষায় কনভার্ট করা। ওকে, সো আমাদের এইখানে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে। এই জায়গাতে যদি আমরা এখানে আমাদের কোডটা লিখি, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট 5 + 10, তাহলে দেখবেন এখানে একটা আউটপুট চলে আসবে। সো এই কোড আমরা শিখবো, জাস্ট আপনাদেরকে এনভায়রনমেন্ট সেটআপটা দেখাচ্ছি। সো এটা আপনি চাইলে ডিরেক্ট অনলাইনে করতে পারেন, ডিরেক্ট অনলাইনে করতে পারেন। আবার চাইলে আপনারা কি করতে পারেন, আপনার যে মেশিন আছে, আমরা মেশিন বলতে কিন্তু কম্পিউটারকে বোঝাই, ঠিক আছে? সো আমরা কম্পিউটারে ইনস্টল করতে পারি, আবার চাইলে অনলাইন থেকেও করতে পারি। তো ধরেন আমরা কম্পিউটারে করলাম, কম্পিউটারে করার পরে আপনাদের একটা অ্যাডভান্স জিনিস দেখাতে চাই, যদি আপনারা চান দেখাবো। মানে এটা বেসিক, বাট অনেকে অ্যাডভান্স হিসেবে দেখে। সবাই জি কি স্যার, রেডি? দেখেন স্যার। ওকে, দেখাই, ঠিক আছে? 2 মিনিট লাগবে। সো অনেকের কাছে কঠিন মনে হবে, এটা আপনাকে কঠিন মনে করে মনে রাখতে হবে না, জাস্ট আপনি দেখেন কিভাবে কাজ করে। সো আমরা একটা পাইথন ফাইল রেডি করব। পাইথন ফাইল রেডি করার আগে আপনারা ভিউজে যাবেন। আমার এটা উইন্ডোজ 10, অনেকে 11 থাকতে পারে। ভিউজে গেলে এই ফাইল নেম এক্সটেনশনটাকে ক্লিক করবেন, চেক করবেন, ঠিক আছে? এটা আমার চেক করা আছে, আপনার যদি না থাকে আপনি চেক করে দিবেন। এটার কারণটা হচ্ছে আমরা যে ফাইলটা বানাবো এই ফাইলের এক্সটেনশনটা আমাদেরকে লাগবে। সো নিউ ফাইলে যাব, টেক্সট ডকুমেন্টে দিব। এই টেক্সট ডকুমেন্টে দেখেন আমার এখানে ডট টিএক্সটি আছে। আপনারা তো সবাই জানেন ডট টিএক্সটি কি করে, টেক্সট ফাইল। ডট এমপি4, এটা হলো এমপি4 ফাইল। যদি এটা ডট এমপি3 থাকে তার মানে এটা অডিও ফাইল, এটা তো আমরা বুঝি। তো আমরা এটাকে পাইথন ফাইলে কনভার্ট করতে চাই। তো এটা করার আগে আমরা কি করব, আমরা একটা কোড লিখবো। সো আমরা আগে সিএমডি তে যাই, সিএমডি তে যাওয়ার পরে এখানে আমরা কোডটা লেখা শিখি। যে পাইথন লেখার পরে আমাদেরকে যদি বলে যে আমাদের এই মেশিনে শুধু পাইথন আছে আর অন্য কিছু নাই, আপনি এখানে পাইথনের কোডটা লিখেন। তো আমরা ওখানে একটা পাইথনের কোড লিখলাম, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট 10 + 5। তো এটার অ্যান্সার আসছিল 15, রাইট? সো আমরা এই কোডটা আমরা এখন মনে করেন বুঝি, ঠিক আছে? যে এই প্রিন্ট মানে হচ্ছে কোনো কিছু দেখানো। কি দেখাতে চাই, 10 আর 5 কে যোগ করলে কত হয় সেটা, ঠিক আছে? এতটুকু কোড, এটুকু আমরা আউটপুট হিসেবে চাই। সো
এটুকু আমরা কি করলাম, পাইথন লিখে পাইথনের একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিল, যেখানে আমি কি করতে পারি, পাইথনের কোডটা লিখতে পারি, এক্সিকিউট করতে পারি। সো এতটুকু আমি পারি। ঠিক আছে, আমরা এটাকে ফাইলের মাধ্যমে কিভাবে করব, ঠিক আছে। সো আমরা চাইলে এখানে এই যে টেক্সট ডকুমেন্ট আছে, এটার ভিতরে গিয়ে আমরা কি করব, এরকম লিখবো প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট 10 প্লাস 5। ওকে, সো এটা লিখলাম। আরো আপনি চাইলে এই প্রিন্ট আমার নাম লিখতে পারি, যেমন দেখা যাচ্ছে ডাবল কোটেশন। আমরা এটা শিখবো কিভাবে করতে হয়। আমি আপাতত লিখতেছি আসাদুজ্জামান, আমার নাম দিলাম, যেহেতু আপনাদের নাম সবার জানি না, আসাদুজ্জামান। ওকে, সো এটা আমি কেটে দিলাম, সেভ আসলো, সেভ করে দিলাম। তার মানে এই টেক্সট ডকুমেন্টের ভিতরে আমার 2 লাইনের কোড করা আছে। ওকে, সো আমি এখন চাই আমার যে টার্মিনাল আছে এই সিএমডি, এই টার্মিনালে এখানে যখন আমি এই ফাইলের নামটা দিব, তখন এই লাইনের ভিতরে যে কোডটা আছে এই কোডটাকে আমি এখানে এক্সিকিউট করব। ঠিক আছে, তো আপনারা দেখেন, তাহলে আমাকে কি করতে হবে, যেহেতু আমি পাইথনে করব, তার মানে আমার এই ডট টিএক্সটি এটাকে আমাকে কি করতে হবে, এটাকে আমার কি করব, পাইথন ফাইলে কনভার্ট করব, ডট পাইতে, তাই না। তাহলে আমরা এটাকে রিনেম করব। অনেকে রিনেম করতে পারি না, আমরা চাইলে এটাকে ক্লিক করার পরে F2 তে ক্লিক করতে পারি, আবার এখানে রাইট ক্লিক করার পরে আপনি এখানে রিনেম পাবেন। আর উইন্ডোজ 11 এ আপনি ওই যে শো অপশন মোর, ওখানে ক্লিক করলে রিনেমটা পেয়ে যাবেন। ঠিক আছে, করার পরে আপনি যে কোনো একটা নাম দেন, ধরেন আমরা ফার্স্ট প্রোগ্রাম করতেছি, FIRST দিলাম, আর ডট টিএক্সটির জায়গায় আমরা কি করব, ফার্স্ট ডট পিওয়াই। এই পিওয়াইটা হচ্ছে এক্সটেনশন, যেটার মাধ্যমে আমার কম্পিউটার বুঝতে পারবে যে এটা হচ্ছে পাইথন ফাইল, এবং এই পাইথন ফাইলটা রান করবে কে, যেহেতু আমি পাইথন ডাউনলোড করছি, ইনস্টল করছি, তার মানে ওই ফাইলটা এই ফাইলটার মাধ্যমে কাজ করতে পারবে। ওকে, তার মানে আমার মেইন ব্রেন সেটা হচ্ছে পাইথন। ওই পাইথন কি করবে, ওটার ভিতরে বলা আছে, যেমন আমরা ছোটবেলা থেকে কিন্তু ইনস্ট্রাকশন নিয়ে বড় হয়েছি, দাঁড়াতে বললে দাঁড়ায় যায়, সালাম দিতে বললে সালাম দেয়, খাইতে বললে খাই। তার মানে ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে যে কোনটার মানে কি, দাঁড়ানো মানে কি দাঁড়ানো, বসা মানে বসা, কথা বলা মানে কথা বলা, এটা আমাদের ব্রেনে ইনস্ট্রাকশন দিয়ে বোঝানো হয়েছে। তো এক্স্যাক্টলি এই ধরনের একটা ব্রেন কিন্তু পাইথন। সো পাইথনের মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এটার ভিতরে যে লাইনের কোড গুলো আছে এগুলোকে কিভাবে এক্সিকিউট করে ওটার আউটপুটটা দিতে হয়। সো আমরা ডট পাই ফাইলে কনভার্ট করলাম, তার মানে কি, এটার ভিতরে যে ফাইলটা আছে এটা হলো পাইথন ফাইল। এখন আমরা কি করব, আমরা যে সিএমডি টা করছি এটা ধরেন আবার কেটে দিলাম, আমরা নতুন করে সিএমডি লিখি, তারপরে এন্টার দেই। এন্টার দিলে কি হয়ে যাবে, এইরকম একটা ফাইল ওপেন হবে। তো যেহেতু এটা পাইথন ফাইল, এজন্য আমরা লিখবো পাইথন, এরপর একটা স্পেস দিব, তারপরে ওই যে ফাইলের নাম, আপনি এফ লেখার পরে যদি ট্যাব দেন তাহলে পুরো লেখাটা চলে আসবে। আর যদি চান আপনি পুরোটা নিজের হাতে লিখতে পারেন, FIRST.py। এটাতে ভয় থাকে যে আপনার রাইট নেমটা অনেক সময় লিখতে পারেন না, হয়তো বা স্পেলিং ভুল হয়, যার কারণে আপনার এক্সিকিউশনটা ভুল হইতে পারে। এটা নিয়ে কোনো ব্যাপার না, আপনি যে কোনো ভাবে করতে পারেন, জাস্ট আপনার যে এই ফাইলের নাম, সেই ফাইলের নামটা এখানে ক্লিয়ারলি দিতে পারলেই হবে। তারপর আমরা এন্টার দেই, তাহলে দেখবেন এই যে দেখেন ওটার ফাইলে 2 লাইন কোড ছিল, একটা কোডের আউটপুট ছিল 15 হবে, 15 দিয়েছে, আর একটা লাইনে ছিল আসাদুজ্জামান, সো আসাদুজ্জামান আউটপুট দিছে। সবাই কি ক্লিয়ার, এতটুকু বুঝতে পারছি? ভাইয়া ক্লিয়ার ক্লিয়ার। ফুললি বুঝতে হবে না, বাট এতটুকু বুঝেন যে আমরা চাইলে আমাদের কম্পিউটারে পাইথনটাকে ইনস্টল করার পরে কিভাবে এটাকে রান করতে পারি। ওকে, সো ভিডিও দেওয়া থাকবে, আপনারা চাইলে বাসায় প্র্যাকটিস করতে পারেন, কোথাও যদি প্রবলেম হয় আমাদেরকে বলবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। ওকে, সো আমাদের এখানে সাপোর্ট টিম আছে, সাপোর্ট টিম থেকেও আপনাকে হেল্প করবে, আমিও পার্সোনালি আপনাদেরকে হেল্প করার ট্রাই করব। আপনারা সবসময় চেষ্টা করবেন গ্রুপে আপনাদের পিকচারটা, যেটা প্রবলেম হবে ওই পিকচারটা তুলে গ্রুপে দেওয়া, তাহলে কি হবে, অ্যাজ এ আমি হিউম্যান পার্সন, আমি অনেক কাজে বিজি থাকতে পারি, বাট অনেকেই তো অ্যাভেলেবল আছে, যে পারে সেই অ্যান্সারটা দিয়ে দিতে পারে। অথবা আপনার যদি প্রবলেম হয় যে না আমি আসলে শেয়ার করতে লজ্জাবোধ করি, আপনি আমাকে ডিরেক্ট ইনবক্সে দিবেন, আমি চেষ্টা করবো আপনার অ্যান্সার দেওয়ার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা চলে যাই। তাহলে আমরা কি করলাম, আমাদের শুধু পাইথনটাকে ইনস্টল করে কিভাবে শুধু পাইথন দিয়ে সিএমডি দিয়ে, সিএমডি কমান্ড প্রম্পট এটাকে বলা হয়, এটাকে কনসোল বলা হয়। এইখানে আমরা শুধু জাস্ট পাইথন লিখে এন্টার দিলে আমার পাইথন এনভায়রনমেন্ট চলে আসতেছে, আমি চাইলে এখানে কোড করতে পারি। আবার চাইলে আমরা একটা টেক্সট ডকুমেন্টের ভিতরে কোড লিখে ডট পাইথনে
পাই ফাইলে কনভার্ট করে তারপরে আবার সিএমডি দিয়ে আমরা চাইলে কি করতে পারি, পাইথন লিখে ওই ফাইলের নামটা স্পেস দিয়ে লিখে দেবো যে ফার্স্ট ডট পাই, এন্টার দিলে আমার আউটপুট চলে আসবে। সো খুব ইজি। বাট এখন যদি আমি আরেক লাইন কোড করতে চাই তাহলে কি করতে হবে, কেউ বলতে পারবেন? তাহলে আমাকে আবার কি করতে হবে, ওটা টেক্সটে কনভার্ট করতে হবে, কারণ আমি এটাকে যদি ডাবল ডাবল ক্লিক করি তাহলে সে রান হয়ে এখন আমাকে বলবে যে ভিজুয়াল কোড স্টুডিওতে নিয়ে যাইতে। আমি যদি বলি যে পাইথনে তুমি নিয়ে যাও তাহলে কি করবে, সে আমাকে কিন্তু রান করার পরে চলে যাবে। ঠিক আছে, সো রান করার পরে যদি চলে যাই তাহলে আমরা আলটিমেটলি কিন্তু আমি ওটাকে এডিট করতে পারতেছি না। সো আমাকে যদি এডিট করতে হয় তাহলে আমাকে আবার কষ্ট করে কি করতে হবে, এটাকে রিনেম করতে হবে। রিনেম করে আমাকে বলতে হবে ডট পিও এর জায়গায় টিএক্সটি। তাহলে কি করব, আবার এটা টেক্সট ফাইলে কনভার্ট হবে, এটার ভিতরে ঢুকবো, আবার নতুন করে আরেকটা লাইন কোড করব। ঠিক আছে, এ ধরেন এটাকে করলাম, এখানে আমি আসাদুজ্জামানের জায়গায় লিখলাম আই এম টেকিং ক্লাস, আই এম টেকিং ক্লাস অফ পাইথন। ঠিক আছে, সো এই কোডটাকে আমি এক্সিকিউট করলাম। আমি এখানে যদি কেটে দেই তাহলে এখানে সেভ আসবে, সেভ করে দিলাম। এটা আবার টেক্সট ফাইল থেকে আমাকে আবার পাইথনে কনভার্ট করতে হবে। সো এটা অনেক হ্যাসেলের একটা ব্যাপার, তাই না? কার কার কাছে হ্যাসেল মনে হচ্ছে? সো আমি পাইথন ফাইলে কনভার্ট করলাম, আবার সিএমডি তে গেলাম, আবার আমাকে লিখতে হবে পাইথন, তারপরে ফার্স্ট ডট পাই, এন্টার দিব, তারপর আমার আউটপুট আসবে। তার মানে আমার এখানে কয়বার প্রবলেম হচ্ছে, ইডিটে একবার প্রবলেম হচ্ছে, আবার আমাকে রান করতে হচ্ছে আলাদা। তাই এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা সলিউশন হচ্ছে আমরা যেন একই জায়গাতে কোডও করতে পারি আবার আউটপুটটাও দেখতে পারি। ওকে, সো এই প্রবলেমটা সলিউশন হচ্ছে বিভিন্ন ধরনের আইডিই, যেটা আমরা একটু আগে প্রবলেমে পড়ছিলাম সেটা। এই যে আমাদের যে আইডির কথাটা আসছে না, এই আইডিই হচ্ছে এটার প্রবলেম সলভ করে। ঠিক আছে, সো আমরা বুঝলাম। এখন এই আইডিই কি, আইডিটা হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এটার মানেটা হচ্ছে, ইন্টিগ্রেটেড মানে হচ্ছে যুক্ত রাখা, ডেভেলপমেন্ট মানে আপনি ডেভেলপ করতেছেন, মানে এডিট করতেছেন, কাটতেছেন, আবার লিখতেছেন। এনভায়রনমেন্ট মানে হচ্ছে আপনাকে এমন একটা জায়গা দেওয়া হচ্ছে যেখানে আপনি এই দুইটাকে কাজ করতে পারেন। তার মানে আপনি এডিট করবেন, ডেভেলপ করবেন এবং এটাকে আবার এক্সিকিউট করবেন। এইরকম একটা এনভায়রনমেন্ট আপনাকে ইন্টিগ্রেট করে দেওয়া হবে একটা টেক্সট যেখানে লিখতে পারেন সেই জায়গায়। তো সেইটাকে আমরা বলতেছি ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। সো এই ধরনের আইডিই, আইডিই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড একটা জিনিস। এইরকম আইডিই কিন্তু বিভিন্ন কোম্পানি বানায় রাখছে, যেমন গুগল বানায় রাখছে ভিএস কোড, তারপরে হচ্ছে সাবলাইম টেক্সট নামে আরেকটা আছে, এরকম আরো অনেক ধরনের আইডিই আছে। যেমন এখানে আইডি এই যে যেমন লেখা আছে পাইচার্ম, ভিএস কোড, সাবলাইম টেক্সট, তারপরে হচ্ছে আপনার গুগল কোল্যাব, জুপিটার, এ ধরনের অনেকগুলো আইডি আছে। তা আপনার যেটা খুশি সেই আইডিটা ইউজ করতে পারেন। তো পপুলার হচ্ছে ভিএস কোড, পাইচার্ম, কোল্যাব, এগুলো সবাই পাইথনের জন্য ইউজ করে। তা আমি পার্সোনালি রিকমেন্ড করি ভিএস কোড আর হচ্ছে কোল্যাব, গুগল কোল্যাব। ঠিক আছে, সো আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তা এখন আমরা কি করতে পারি, এই ভিএস কোডটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব, আমরা চলে যাব হচ্ছে একটা ব্রাউজার, ভিএস কোড ডাউনলোড। সবাই কি বুঝতে পারতেছি? তাহলে আমরা আলটিমেটলি প্রবলেম ফেস করলাম যে বারবার যদি আমরা কি করি, টেক্সট টু পাই, পাই টু টেক্সট, তাহলে কিন্তু আমাদের জন্য কাজ করার যে স্পিড এটা কমে যায়। এটার জন্য আমাদের লাগবে কি, এমন একটা সলিউশন যেখানে আমরা কোডও করতে পারবো, রানও করতে পারবো। ঠিক আছে, তো আমরা কি করলাম, ভিএস কোড একটা আইডি নিলাম যেটাকে আমরা ডাউনলোড করবো। এইখানে লেখা আছে 1011, আমার যেহেতু উইন্ডোজ, সো আমি এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। একটু পরে দেখবেন এখানে ডান পাশে ডাউনলোড হচ্ছে। ওকে, সো এটা ডাউনলোড হয়ে গেলে নেক্সট নেক্সট করে আপনারা কি করতে পারেন, এটাকে ইনস্টল করে ফেলতে পারেন। এটুকু কি সবাই বুঝতে পারতেছি? আমরা তাহলে কি কি করলাম একটু যদি সামারি করি, তাহলে প্রথমে আমরা বুঝলাম যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কম্পাইলার, ইন্টারপ্রেটার, এগুলো কি জিনিস, কিভাবে কাজ করে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা কিভাবে পাইথনটাকে ইনস্টল করব, ইনস্টল করার পরে এটাকে কিভাবে পাইথনটাকে রান করব। রান করার সময় আমরা দুই ভাবে করতে পারি, একটা হলো সিএমডি তে ডিরেক্ট পাইথন লিখলে আমার পাইথন লিখার জায়গা চলে আসবে,
আরেকটা হচ্ছে ফাইল বানানোর পরে ওটাকে ডট পাইতে কনভার্ট করা। আচ্ছা, আমাদের এটা চলে আসছে। আমরা চাইলে এখানে ক্লিক করার পরে আমার দেখবেন এখানে ইনস্টলের একটা জায়গা চলে আসবে, এখানে আই ডু অ্যাকসেপ্ট, তারপর নেক্সট, এরপরে এটার পরে নেক্সট, এরপরে যদি আপনি ইনস্টলে ক্লিক দেন আপনার ইনস্টল হয়ে যাবে। সো এটা নিয়ে আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে। সো আমারটা যেহেতু ইনস্টল করা আছে আমি এখানে ক্যান্সেল করে দিলাম। আপনারা চাইলে এটাকে ইনস্টল করে নিতে পারেন। সো এই পর্যন্ত যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলবেন, ঠিক আছে। তো আইডি জিনিসটা কি আরেকটু ক্লিয়ার হবে যদি আমরা আইডির ভিতরে একটা প্রোগ্রাম লঞ্চ করি তাহলে, ঠিক আছে। তো সবাই কি রেডি? আচ্ছা, যারা যারা ক্লাসে এখনো আছেন মনোযোগ দিচ্ছেন একটু হাত তুলবেন। ওকে, তানভীর জীবন, টাইম, ওকে, থ্যাংক ইউ, সবাই আছেন। ও গুড, ভেরি গুড। তা সবাই হাত নামায় নেন, আমরা তাহলে নেক্সট স্টেপে যাই, ঠিক আছে। সেটা হচ্ছে যে আমরা তো পাইথন এভাবে রান করলাম, এখন আমরা এই যে ভিএস কোডটা ডাউনলোড করলাম এইটার আসলে কাজটা কি, এটা আসলে আইডি বলা হচ্ছে কেন। তো আমরা চলে যাই, এই যে আমার মানে আমি এই যে ফাইলটা ডট পাই ফাইলটা, এটাই কি করব, এটাকে রাইট ক্লিক করব, আগে এটাকে লেফট ক্লিক করে সিলেক্ট করে তারপরে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে আমার এখানে ডাইরেক্ট ওপেন আসতেছে, আপনি এখানে ওপেন উইতে যাবেন, যাওয়ার পরে দেখবেন এখানে ভিজুয়াল কোড স্টুডিও আছে, আপনি এখানে ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। ওকে, তো দেখেন আমার এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে দেখেন এইখানে দেখেন প্রিন্ট দেওয়ার পরে সব আমি ওখানে যা টেক্সট এডিটরে লিখছিলাম সব কিন্তু এখানে লেখা আছে, তার মানে কোডগুলো এখানে আছে। এই কোডটাকে যদি আমি এখন রান করে দেখতে চাই যে এই কোডটা আসলে ঠিক আছে কিনা, তাহলে আপনাদের অনেকের এই বাটনটা আসবে, যদি না আসে তাহলে আপনারা একটু কষ্ট করে কোথায় যাবেন, এইখানে যাবেন এক্সটেনশনে, যাওয়ার পরে এখানে পাইথন সার্চ করবেন, পাইথন, ঠিক আছে। যদি এই বাটনটা না থাকে পাইথন সার্চ করার পরে পাইথন আসবে। তো পাইথন আসলে জাস্ট আপনি ওটাকে ইনস্টল করে দিবেন, অথবা আপনার এখানে সাজেশন আসবে, এই যে পাইথন আছে না, এই পাইথনটাকে আপনি ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আপনি জাস্ট এই জায়গাটায় ইনস্টল বাটনটা থাকবে, ইনস্টল করে দিলে এটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পরে আপনি যখন এই কোডটাকে লিখবেন এবং ডট পাই চলে আসবে তখন এখানে আপনার এই বাটনটা চলে আসবে। তো বাটনটা চলে আসলে ফার্স্ট টাইমে আপনি কি করবেন, এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পরে রান পাইথন ফাইল এটাতে ক্লিক করবেন। আর এটাকে আমরা করে ফেলি। দেখেন আমি যখন এখানে করলাম তখন আমার এই টার্মিনালে আমার আনসারটা চলে আসছে 15, তারপর আসাদুজ্জামান আই এম টেকিং ক্লাস অফ পাইথন। তার মানে এই কোডটা এক্সিকিউট হয়ে যে আউটপুটটা আসার কথা সেই আউটপুটটা আমার নিচে চলে আসছে। ওকে, সো আপনি চাইলে এই কোডটাকে অনলাইনেও করতে পারেন। কেমনে, আমি এটাকে কপি করি, কপি করার পরে আমরা কোথায় যাব, মানে আপনার যদি এরকম সব পাইথন সেট আপ করতে 2-1 দিন সময় লাগে মানে আপনি ভয় পাচ্ছেন, আমার কথা হচ্ছে আপনি ভয় পান, ভয় পাওয়া ভালো, বাট আপনাকে এটার সাথে লড়তেও হবে। ওকে, সো লড়ে আপনি কি করবেন, জায়গা মতো পৌঁছানোর ট্রাই করবেন। তাহলে আমি কি করব, আমার সহজ উপায়ও আছে কঠিন উপায়ও আছে, কঠিন উপায় যেগুলো সেগুলো আমরা করলাম। এরপরও আপনি যদি সেট আপ না করতে পারেন তাহলে আপনি অনলাইনে যাবেন, লিখবেন পাইথন অনলাইন কম্পাইলার, এখানে গিয়ে সার্চ করবেন। প্রথমে প্রোগ্রামাইজটা যদি আসে, প্রোগ্রামাইজটা আমার কাছে ভালো মনে হয়, আরো যার যেগুলো আছে সবগুলোতে আপনি করতে পারেন, সবগুলো সিস্টেমটাই একই। আপনি অনলাইন পাইথন কম্পাইলারে যাবেন, যাওয়ার পরে এইখানে যা আছে সব সিলেক্ট করে কেটে দিবেন, দিয়ে আপনার যে কোডটা সেটাকে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এই যে রান বাটন আছে, রান বাটনে ক্লিক করলে এই যে ওখানে যে আমার আউটপুট আসছে এখানে সেম আউটপুটটাই আসছে। ওকে, সো এখানে একটা সমস্যা কি যে এই কোডটাকে আমরা কি করতে পারি না, ডাউনলোড করতে পারি না। তো আপনি কি করবেন, এটাকে কপি করবেন, করে আপনি টেক্সট একটা এডিটরে কপি করে রেখে দিবেন আপনার পাইথনটাকে, ঠিক আছে। আর যখন আপনার কখনো প্রবলেম হবে তখন আপনি তো আপনি স্ক্রিন শেয়ার করতে পারতেছেন না, তখন আপনি কি করবেন, এখানে শেয়ারে ক্লিক করে আপনি হচ্ছে এই লিঙ্কটাকে কপি করে আপনি দিয়ে দিতে পারেন যাকে হচ্ছে আপনি এটা কোডটাকে দেখাতে চান, ঠিক আছে। তো সে হচ্ছে ঢোকার পরে আপনার প্রবলেমটা দেখে আপনাকে সলভ দিতে পারবে। ওকে, সো এই ধরনের কিছু প্রবলেম সলিউশনের একটা পজিশন আছে। সো আপনাদের কাছে কোনটা বেশি সহজ মনে হচ্ছে, অনলাইন নাকি অফলাইনে একবার সেট আপ করে নেবেন, কেউ একজন বলবেন? অফলাইন সেটআপ করে নেওয়াটাই মনে হয় ভালো। হ্যাঁ, জি জি ভাই, আমাদের শেখা হলো।
ওকে, আপনারা দুই ভাবেই করবেন, কারণ আপনাদের এক সময় না এক সময় এই পাইথনে এনভায়রনমেন্ট সেট আপ করে তারপরে হচ্ছে ভিএস কোড ইনস্টল করে ওটার ভিতরে পাইথনটাকে রান করতেই হবে। সো প্রথমে কঠিন মনে হলে অনেক সময় ডিমোটিভেশন কাজ করে, যে অনেক কঠিন মনে হচ্ছে। সো আপনাদের যাদের কঠিন মনে হচ্ছে তারা যেন ঝরে না পড়েন, তাদের জন্য আমি এটাকে দেখালাম যে অনলাইন পাইথনে আপনি কি করতে পারেন, কম্পাইলারে গিয়ে এটাকে রান করে দেখতে পারেন যে আপনার কোডটা আসলে ক্লিয়ার কিনা। এরপরে আপনার যদি প্রবলেম হয় আমাদেরকে বলবেন, আমরা সেট আপ করে দিব। ওকে, সবাই ক্লিয়ার? তাহলে এখন আইডিটা কি, আইডিটা দেখেন, এটা ভিএস কোডটা একটা আইডি, এটার ভিতরে আপনার ডেভেলপমেন্ট সার্ভারও আছে, আবার আপনি চাইলে কি করতে পারেন, কোডটা এডিটও করতে পারতেছেন। তার মানে আপনাকে এটা টেক্সট টু পাইথন, পাইথন টু টেক্সট এগুলো কনভার্ট করার কোনো ঝামেলা নাই। তাহলে আপনার টাইমটা কমে যাচ্ছে, আপনার কাজটা দ্রুত করতে পারতেছেন। তার মানে আইডি আপনাকে কি করতেছে, এডিটর দিচ্ছে যেখানে আপনি এডিট করতে পারতেছেন, আবার আপনাকে কম্পাইলার দিচ্ছে যেখানে আপনি রান করে এটার অ্যান্সার দেখতে পারতেছেন, আবার আপনি কি করতে পারেন, এটাকে সেভও করে রাখতে পারতেছেন। ঠিক আছে, আবার আপনি চাইলে অনেক ধরনের এক্সটেনশন আছে, ওগুলোকে আপনি ইউজ করে আপনার বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন। ওকে, সো এই কম্পাইলার আপনার মানে এই এডিটর আপনাকে অনেকভাবে হেল্প করবে আইডিটা। ঠিক আছে, সো আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট কি এনভায়রনমেন্ট। সো আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিল। ওকে, সো আপনাদের এখানে বেশ কয়েকটা আইডি নিয়ে কোয়েশ্চেন আছে, তাহলে আমরা ওগুলো সলভ করে নেই। তাহলে আইডি হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ইন্টিগ্রেটেড মানে হচ্ছে জোড়া লাগানো, ডেভেলপমেন্ট মানে হচ্ছে যেখানে আপনি আপনার কাজগুলো ডেভেলপ করতেছেন, এনভায়রনমেন্ট মানে যেখানে যে এনভায়রনমেন্টটাতে আপনি কাজ করতেছেন। ওকে, তারপরে বলতেছে হোয়াট ডাজ আইডি মেইনলি প্রোভাইড। আইডি আসলে কি প্রোভাইড করে আপনাকে, সে এডিটরিং আপনাকে প্রোভাইড করে, কম্পাইলার প্রোভাইড করতেছে, ডিবাগিং করতে পারতেছেন, কারণ আপনি এডিট করতে পারতেছেন মানে কি ডিবাগ করতে পারেন। ধরেন আমি এখানে কোনো একটা প্রবলেম করে ফেললাম, ধরেন এই যে ডাবল কোটেশন আছে না, এটা আমি দিলাম না, তাহলে এখানে একটা লাল দেখাচ্ছে, তো এটা একরকম ডিবাগিং দেখায়। আবার আমি এটাকে যদি রান করি, এটাকে ডিলিট করে দেই, তাহলে নতুন করে কাজ করতে হবে। এখন আমি একবার আমি এটাকে পাইথন রান ফাইল দিব, এর পরের বার থেকে আমি কি করব, এই যে বাটনটা আছে বাটনে ক্লিক করলেই হবে। ঠিক আছে, তো বাটনে ক্লিক করলাম, সে আমাকে একেবারে ধরে দিচ্ছে যে এই যে আপনি এই এইখানে ভুল করছেন, যে আপনি যে ডাবল কোটেশনটা দিছেন এটা স্টার্টটা করেন নাই। ঠিক আছে, তো এখানে আপনাকে সিনট্যাক্স এরর দিছে। সিনট্যাক্স মানে হচ্ছে আমরা যে বাক্য লিখি বাংলায়, পাইথনে। ভাই কাইন্ডলি আবার একটু বলা যাবে? হ্যাঁ, কোন লাইনটা? একটু এই ডিবাগিংটা মানে আমি নেটের সমস্যার জন্য শুনতে পারিনি। আচ্ছা আচ্ছা, ডিবাগিংটা ওটাই বলতেছি, যে আমি এখানে একটা ভুল করছি, এটার কারণে এখানে একটা কিন্তু রেড মার্ক আছে। সো এটা একরকম ডিবাগিং, যে আমার এখানে একটা ভুল আছে, সে আমাকে সতর্কতা দিচ্ছে। এরপরে যখন আমি রান করলাম তখন সে আবার আমাকে বলে দিচ্ছে সিনট্যাক্স এরর। তো সিনট্যাক্স এরর বুঝতে হলে আগে বুঝতে হবে হোয়াট ইজ সিনট্যাক্স। সিনট্যাক্স হচ্ছে, ইংলিশে আমরা একটা বাক্যকে বলি বাক্য, সেন্টেন্স, বাংলায় বলি বাক্য। আর ওই বাক্যটাকে আমরা যদি হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় বলি, ওটাকে বলি হয় সিনট্যাক্স। তার মানে আমার বাক্যে প্রবলেম থাকলে আমরা বলতাম কি বাক্যে প্রবলেম আছে, সেন্টেন্সে প্রবলেম থাকলে বললাম সেন্টেন্স এরর। আর যেহেতু এটা প্রোগ্রামিং এর ভাষায় এটাকে সেন্টেন্স বলতেছি, তার প্রোগ্রামিং এর ভাষায় এটাকে বলা হয় সিনট্যাক্স। সো এখানে যেহেতু সিনট্যাক্সে এরর, এর জন্য বলতেছে সিনট্যাক্স এরর। এখন সিনট্যাক্সে আবার কি ধরনের এরর সেটাও বলে দিছে, বলছে আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল, মানে এই যে আমরা নামটা লিখছি এটা হলো স্ট্রিং টাইপ, এটা আমরা সামনে পড়বো হোয়াট ইজ স্ট্রিং। তো এটাকে বলতেছে যে আনটার্মিনেটেড মানে টার্মিনেট করা হয় নাই। তো আমরা চাইলে এটাকে ডাবল কোটেশন দিতে পারি, অথবা এটাকে ডাবল কোটেশন উঠায় দিতে পারি। তো ডাবল কোটেশন উঠায় যদি দেই তাহলে একটা ইরর আসবে। ঠিক আছে, তখন ইররটা কি আসতেছে, বলতেছে নেম ইরর। যখন আপনি ডাবল কোটেশন একটা দিচ্ছেন তখন আপনাকে বলতেছে আনটার্মিনেটেড, আর যখন আপনি পুরোটাই দিয়ে দিচ্ছেন ডাবল কোটেশন উঠাই দিচ্ছেন তখন বলতেছে নেম ইরর। নেম ইরর কেন? কারণ এই নামে আসাদুজ্জামান নামে আসলে সে কাউকে উপরে কাউকে দেখে নাই। আচ্ছা, আরেকটা বিষয়, প্রোগ্রামিং কিন্তু উপর থেকে নিচের দিকে আসে। তার মানে প্রথমে এক নাম্বার লাইন কাজ করবে, তারপর 2 নাম্বার, তারপর 3 নাম্বার। তো যদি এই 2 নাম্বার লাইনের আগে আসাদুজ্জামান নামে যদি কিছু একটা থাকতো, ধরেন আসাদুজ্জামান, এটাকে কপি করি, কপি করে যদি এখানে দিয়ে দেই, তারপরে অ্যাসাইন সাইন দিয়ে আমরা ধরেন 10 দিলাম, এখন কিন্তু সে আর কোনো ইরর দিবে না। আমরা যদি এখানে রান করি সে কিন্তু কোনো ইরর দিবে না। কারণ কি, সে বলবে
যে এই আসাদুজ্জামানের ভিতরে 10 আছে, যার কারণে সে আসাদুজ্জামানকে একটা ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করতেছে, নট এ নেম। কিন্তু আমি চাই এটাকে নাম হিসেবে কন্টিনিউ করতে, যার কারণে আমরা এটাকে ভ্যারিয়েবল দিব না। তো ভ্যারিয়েবল, স্ট্রিং, এই যে নামগুলো আসতেছে এগুলো আমরা ক্লিয়ার হবো সামনে, ভয় পাওয়ার কিছু নাই। তো এখন যদি দেই তাহলে কিন্তু আবার কাজ করতেছে। তো আমরা কি বুঝতে পারতেছি ডিবাগিং জিনিসটা কি, যে আমরা এখানেই দেখতে পাচ্ছি যে আমার কোথায় প্রবলেম, এবং আমাকে এখানকার এনভায়রনমেন্টও বলে দিচ্ছে কোথায় প্রবলেমটা হচ্ছে। সো এই আইডি আপনাকে কি করতেছে, সলিউশনটা বলে দিচ্ছে যে কোথায় প্রবলেমটা আছে। ওকে, সো আমরা এখন আমাদের কোশ্চেনে চলে আসি। আইডি মেইনলি প্রোভাইড কি, আমাকে এডিটিং করতে দিচ্ছে, কম্পাইল করে দিচ্ছে, আবার ডিবাগিং এও হেল্প করতেছে। সো আমাদের এটার অ্যান্সার হচ্ছে অল দি অ্যাবভ। এখন কি সবাই বুঝতে পারতেছি আইডি জিনিসটা কি? সবাই ক্লিয়ার? আচ্ছা, আমি একটু Clear জ্বালাই ভাই। সবাইকে, যারা ক্লিয়ার আছেন তারা একটু হাত তুলবেন। ওকে, থ্যাংক ইউ যারা হাত তুলেছেন। আর যারা হাত তুলে নাই তারা কি বুঝেন নাই? যদি না বুঝেন তাহলে আমাকে বলতে হবে যে আমি বুঝি নাই, তাহলে ওই জায়গাটাতে আমি আরেকবার রিপিট করতে পারবো, কারণ এটার উপর ডিপেন্ড করে এখন আমরা সামনে আগাবো। আপনার একটা বিল্ডিং যেমন একটা নিচে একটার উপর আরেকটা তৈরি হয়, এইরকম আপনারও কিন্তু আজকে বিল্ডিং তৈরি হচ্ছে। সো আজকে যদি কোনো একটা টপিক আপনি আনক্লিয়ার থেকে যান তাহলে কিন্তু পরের টপিক গুলো ধরতে আপনার সমস্যা হবে। আচ্ছা, এখন যদি কারো প্রবলেম থাকে আমাকে একটু বলবেন উইলিংলি, যে আমি ভাই এই জায়গাটা বুঝি নাই, তাহলে আমি ওই জায়গাটা আরেকবার রিপিট করি। এনিওয়ান? এটি কিন্তু আপনার ফাউন্ডেশন, এটা যদি না বুঝেন প্রতিদিন কিন্তু আমরা আসবো, কম্পাইলার ওপেন করব, আইডি ওপেন করব, মানে ভিএস কোডটা কোড করব, চলে যাব। তখন কিন্তু আর বলা হবে না যে আইডি এডিটর, তারপর কম্পাইলার ডিবাগিং করে, তারপর আইডি এরকম আরো অনেকগুলো আছে, পাইথনটা কিভাবে কাজ করতেছে, এগুলো কিন্তু আর কথা বলা হবে না। সো আপনারা যদি কোথাও না বুঝেন আমাকে একটু বলেন, আমি আপনাকে অন্য একটা উদাহরণ দিয়ে বোঝানোর ট্রাই করব। কেউ নাই? ওকে, শাহরিয়ার আহমেদ। ওকে, আমরা সামনে আগাই। তাহলে এরপরে আমাদের যে টপিকটা, আমরা তাহলে এই যে এখানে আসছিলাম, তাহলে এটাতে যাই। এখন বলছে হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান আইডি। তার মানে আইডি না কোনটা? তাহলে পাইচার্ম একটা আইডি, ভিএস কোড একটা আইডি, সাবলিম টেক্সট একটা আইডি, বাট পাইথন ইন্টারপ্রিটার কিন্তু আইডি না। সে তো নিজেই একটা কি কম্পাইলার, সো সে আইডি না। সে কি করতেছে, আইডির ভিতরে পাইথনটাকে কিভাবে জিরো ওয়ানে কনভার্ট করবে সে কাজটাই তো সে করতেছে। সো এখানে যে আইডি গুলো আছে এগুলো সবগুলো আইডি, আর এটা হচ্ছে আমাদের কি পাইথন কম্পাইলার, মানে আমরা যেটাকে ডাউনলোড করলাম একটু আগে পাইথনটাকে। ঠিক আছে, সো আমরা মনে হয় এটা ক্লিয়ার। আচ্ছা, এরপরে এই যে এক্সটেনশন, এক্সটেনশন ব্যাপারটা কি এটা আমরা অলরেডি ক্লিয়ার করলাম, যে আমরা এই যে এখানে দেখেন পাইথনের ফাইল লিখছি ফার্স্ট ডট পাই। তো পাই ফাইলটা দেখে আমরা বুঝলাম যে কম্পিউটার এটাকে কোন ফাইলের সাথে এটাকে ইন্টিগ্রেট করতেছে। তা আপনি এখন আমাদের, আমি যদি রিয়েল লাইফ উদাহরণ দেই, তো দেখবেন যে আপনার জেপিজি বা পিএনজি ফাইলগুলো আপনার কি দিয়ে ওপেন করেন বলেন তো? বিভিন্ন ধরনের টুলস আছে পিএনজি ওপেন করার জন্য, তাই না? আছে কিনা? আমি কি বুঝতে পেরেছি? তারপরে ভিডিওকে ওপেন করার জন্য আমরা ভিএস প্লেয়ার, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্লেয়ার আছে না? তার মানে ভিডিও যখন দেখবে ওই যে .mp4, তখন সে কি করে ভিডিও ফাইলটা ওপেন করে। MP3ও কিন্তু ভিডিও ফাইল, ওই যে ভিএস প্লেয়ার যেগুলো বিভিন্ন ধরনের প্লেয়ার আছে তারা কিন্তু ওপেন করতেছে। তার মানে কম্পিউটারের প্রত্যেকটা কিন্তু হচ্ছে আপনার এটা কি বলে, প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু ইন্ডিভিজুয়াল একটা ফাইলকে ওপেন করার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তো ওই রকমই পাইথন ফাইলটাকে রিড করার জন্য পাইথন কম্পাইলার আছে। ওকে, সো এই জন্য আমরা কি করি, এক্সটেনশন ইউজ করি। তা আপনারা দেখবেন আমার এখানে অনেকগুলো ফাইল আছে, যদিও পার্সোনাল ফাইল, তারপর আপনাদেরকে দেখাই। এখানে দেখেন .html, .wmv, তারপর হচ্ছে exe মানে হচ্ছে সফটওয়্যার, তারপর .pdf মানে হচ্ছে এটা এটা একটা পিডিএফ ফাইল। তার মানে কি এই এক্সটেনশন গুলো দেখে কিন্তু আমরা বুঝতে পারি যে এটা কি ধরনের ফাইল এবং এটা কে ওপেন করবে, কোন হচ্ছে সফটওয়্যারের জন্য এই ফাইলটা বরাদ্দ। এম আই ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছি? ক্লিয়ার ভাই, তার ক্লিয়ার। মানে এক্সটেনশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনি যখন কোনো একটা সফটওয়্যার বানাবেন তখন
কোন এক্সটেনশনটা দেখে আপনার সফটওয়্যার ওটাকে ওপেন করবে সেটা কিন্তু আপনাকে ওখানে কমান্ড দিয়ে বুঝাই দিতে হবে। ওকে, সো আমরা পাইথন ফাইলটাকে ডট পিওয়াই এক্সটেনশন দিয়ে স্টার্ট করি। সো আমাদের এখানকার কোশ্চেনের অ্যান্সার কি? ডট পিওয়াই। সবাই ক্লিয়ার? ওকে, এরপরে আমরা যাই। এখানে বলছে কমান্ড, হুইচ কমান্ড রানস এ পাইথন ফাইল। আমরা একটু আগে এই যে এই ফাইলটাকে যখন রান করলাম ডেস্কটপের ভিতরে পাইথন কই, এই যে এখানে যে ফাইলটা আমরা রান করলাম না সিএমডি তে, তখন আমরা কি করলাম, যেহেতু এটা পাইথন ফাইল এই জন্য আগে আমরা পাইথন লিখছি, তারপরে ফার্স্ট ডট পিওয়াই লিখছি। এরপরে যখন এন্টার দিছি তখন এটার ভিতরে যে রান মানে কোড গুলো আছে ওটা এক্সিকিউট করে আমাকে এই আউটপুটটা দিছে, তাই না? তাহলে যে কোনো পাইথন ফাইলকে যদি রান করেন তাহলে ওটার আগে পাইথন কথাটা লিখতে হবে। সেটাই এখানে কোশ্চেনে বলা হয়েছে যে হুইচ কমান্ড রানস এ পাইথন ফাইল। তাহলে পাইথন ফাইল ডট পাইথন, ফাইল বলতে বোঝাচ্ছে এখানে যে কোনো একটা নাম লিখবেন, ওই নাম ডট পাইথন লিখলেই মানে পিওয়াই লিখলে ওই ফাইলটাকে রান করতে যাবে। তার মানে আমার বেসিক্যালি যে কোনো পাইথন ফাইল রান করতে গেলে পাইথন কমান্ডটা আমার দেওয়া লাগবে। সবাই কি বুঝছি? ক্লিয়ার? ওকে, এখন এইখানে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে যে কোনো পাইথন কোড ইজ ফার্স্ট কনভার্টেড ইনটু কি বাইট কোড। সো এই বাইট কোডটা কেন কনভার্ট হয়, মেশিন কোড কি জিনিস, অ্যাসেম্বলি কোড কি, সি কোড কি, এগুলো আমরা বলতেছি। মেশিন কোড হচ্ছে 0 আর 1, বাইট কোড হচ্ছে এটা একটা নতুন জিনিস, মানে নতুন বলতে এটা পুরনো জিনিস, বাট আপনাদের কাছে নতুন মনে হবে এবং অনেকটা কঠিন মনে হবে। এতটুকু মনে রাখতে পারেন, বাইট কোড পিকচার দেখি, পিকচার এই যে দেখেন, আমি যখন যে কোনো কোড লিখি সে কি করে, পুরো কোডটাকে একটা জায়গায় সামারি আকারে রেডি করে, তারপরে ওটাকে 0 কনভার্ট করে। এই যে সামারি, আমার যে পাইথনের কোডের যে সামারি, এখানে দেখেন 3টা লাইন লেখা আছে, এই 3 লাইন মিলে আমাকে একটা সামারি তৈরি করবে। ওই সামারিটাকে সে 0 কনভার্ট করার জন্য রেডি করবে। তো এই সামারি রেডি করতে গিয়ে আসলে আমরা ডিবাগিং করি যে কোথাও কোনো প্রবলেম আছে কিনা। তার মানে আলটিমেটলি 0 কনভার্ট করার আগে আমরা চেক করি যে প্রোগ্রামটা কোথায় ভুল আছে বা কোনো প্রবলেম আছে কিনা, বা কোনো একটা সিনট্যাক্স এরর আছে কিনা, যে এই সেন্টেন্সের অমুক জায়গাতে আমার একটা কমা মিসিং আছে, অথবা ডাবল কোটেশন মিসিং আছে, অথবা আমার প্রিন্ট লেখাটা ভুল আছে। তো এই যে ডিবাগিং, এই ডিবাগিংটা করার জন্য আমরা কি করি, আগে একটা বাইট কোডে কনভার্ট করি, তারপরে ওটাকে 0 কনভার্ট করি। বুঝতে পারছি? মেশিন ল্যাঙ্গুয়েজে। সো মেশিন ল্যাঙ্গুয়েজের আগে আমরা বাইট কোডে কনভার্ট করি। এটা জাভাও করে, সি প্লাস প্লাসও করে। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? যে কোনো প্রোগ্রামিং কে আপনি যদি 0 কনভার্ট করতে যান, মানে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে যান, তাহলে তার আগে সে একটা সামারি রিপোর্ট তৈরি করে যে এই কোডের মধ্যে কোনো ভুল আছে কিনা। ওইটাই হচ্ছে আমাদের কি বাইট কোড। ওকে, সো এটা খুবই বেসিক একটা জিনিস, আপনাকে অনেক সময় ইন্টারভিউতে কোশ্চেন করতে পারে বাইট কোড কি। সো আপনাদেরকে আমি চাই আপনাদের ফাউন্ডেশনটা রেডি হোক। অনেকে ভুলে যাবেন যে আসলে বাইট কোডটা কি, কিভাবে, কিন্তু আপনার যেহেতু রেকর্ডিং থাকতেছে, আপনি চাইলে রেকর্ডিংটা একদিন জাস্ট শুনলেন, তখন কিন্তু আপনার মনে পড়ে যাবে যে আসলে জিনিসটা কি। সো আমরা ইগনোর করলাম না, এই জিনিসটাকে একটু দেখলাম। ঠিক আছে, সো তাহলে আমরা চলে যাই। তাহলে বাইট কোড জিনিসটা কি বুঝলাম, অ্যাসেম্বলি জিনিসটা কি, যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা তৈরি করার পরে কিন্তু সি, জাভা, পাইথন এগুলো কিন্তু তৈরি হয়েছে। তার মানে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের বেস হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সো ওটাতেও আমরা কনভার্ট করি না, মেশিনেও কনভার্ট করি না, পাইথন ফাইলটাকে ডিরেক্ট আগে বাইট কোড তারপরে মেশিন কোডে কনভার্ট করি। ওকে, এরপরে হচ্ছে ফাংশন। তো আমরা যে কোনো জিনিস ডিসপ্লে করলে কোন ফাংশনটাকে ইউজ করি, তো ফার্স্ট ব্র্যাকেট যখনই দেখবেন তখনই বুঝবেন এটা একটা ফাংশন। তো দেখেন আমরা যে একটা কোড লিখছি, এই কোডে আমরা যখন এখানে কোনো একটা শো করতে চাইছি তখন কিন্তু প্রিন্ট লিখছি, প্রিন্টের পরে ফার্স্ট ব্র্যাকেট আছে, তার মানে এটা একটা ফাংশন। তার মানে আমরা এভরি টাইম প্রিন্ট ফাংশনটাকে ইউজ করি এখানে আউটপুট দেখার জন্য। ওকে, সো আমার কোয়েশ্চেনটা ছিল কি, যে হুইচ ফাংশন ইজ ইউজ টু ডিসপ্লে আউটপুট। তার মানে পাইথনে যে আমরা ডিসপ্লে আউটপুট করব সেটার জন্য কোন ফাংশনটা ইউজ হয়, ডিসপ্লে, রাইট, প্রিন্ট না আউটপুট? এখন আপনারাই বলেন কোনটা বলতে পারেন? প্রিন্ট। ওকে, সো আমরা এখন প্রিন্টে চলে আসলাম।
তাহলে এটুকু আমাদের ক্লিয়ার। এরপরে জিনিসটা হচ্ছে এক্স এর ভিতরে 5 আছে, ওয়াই এর ভিতরে 2 আছে, তারপরে প্রিন্ট করলাম এক্স বাই ওয়াই। তো আমরা এখন চলে যাব একটু মানে আমাদের যে ম্যাথমেটিক্যাল টার্ম আছে। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করবেন, ম্যাথ নিয়ে ভয় আছে এরকম কয়জন আছেন? ম্যাথ একেবারেই ম্যাথ বুঝিই না, আমার ভয় লাগে, এরকম কতজন আছেন? কেউ আছেন? ওকে, একজন। আর ওকে, দুইজন। ওকে, আর আর নাই। ওকে, সমস্যা নাই, আপনাদের দুইজনের ভয় আছে, এটা নিয়েও কোনো প্রবলেম নাই। এটা একেবারে বেসিক জিনিস, আর লাইফে সব জায়গায় ম্যাথ লাগে, ঠিক আছে? তো যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ এগুলো তো আমরা সবাই বুঝি। এতটুকু তো ক্লিয়ার নাকি? এটুকুতেও প্রবলেম আছে? এরকম কেউ আছেন যে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি না? আশা করি নাই। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ কিভাবে করা যায় আজকের প্রোগ্রামে এটাই শিখবো, যেন হচ্ছে বেসিক একটা আইডিয়া আছে যে পাইথনকে কমান্ড দিয়ে আমরা যোগ বিয়োগ অন্তত বানাইতে পারছি, একটা বেসিক ক্যালকুলেটর বানাইছি। ওকে, সো আজকে আমাদের ওটাই টার্গেট। তা আমরা অনলাইন কম্পাইলারে যাই অথবা এখানেও করতে পারি। তা আমরা দুই ভাবে করি আজকের জন্য, নেক্সট দিন থেকে যে কোনো একটা প্ল্যাটফর্ম আমরা বেছে নেব, ঠিক আছে? পাইথন অনলাইন কম্পাইলারে আমরা গিয়ে কোডটা লিখি, দুই জায়গাতে আমরা কম্পাইল করব, ঠিক আছে? যেহেতু আমার আজকের অডিয়েন্স অনেকেই পাইথনটাকে ইনস্টল করেন নাই, তাই আপনাদের সুবিধাতে আমি অনলাইনে করতেছি এখন, ঠিক আছে? তা আমরা প্রিন্ট আরেকবার ক্লিয়ার হই, প্রিন্ট PRINT ফার্স্ট ব্র্যাকেট, এটার কাজই হচ্ছে আপনাকে আউটপুটে কিছু একটা দেখানো। নাহলে আপনি 1000 লাইন কোড করলেন কিন্তু কোথাও প্রিন্ট দিলেন না, তাহলে কিন্তু আপনি আউটপুটে কোনো কিছু শো করতে পারবেন, মানে দেখতে পাবেন না যে ভিতরে কি আছে। ভিতরে কাজ ঠিকই করতেছে কিন্তু আপনি আউটপুটে দেখতে পাবেন, ঠিক আছে? ওকে, তো সেটার জন্য আমরা কি করব, আমরা জাস্ট প্রিন্ট কথাটাকে ইউজ করব, প্রিন্ট। তো এটা বড় হাতের হবে না, ছোট হাতের হবে সবগুলা, PRINT। এটা বানান ভুল করা যাবে না, যেহেতু এটা একটা ফাংশন, বিল্ডিং ফাংশন। বিল্ডিং ফাংশন এবং ম্যানুয়াল ফাংশন দুটার মধ্যে একটু পার্থক্য আছে। বিল্ডিং ফাংশন হচ্ছে পাইথন অলরেডি কিছু ফাংশন বানায় রাখছে আপনার সুবিধার্থে, যেন আপনি ইউজ করতে পারেন। আর ম্যানুয়াল ফাংশন হচ্ছে আপনার প্রয়োজনের স্বার্থে আপনি আরো ফাংশন বানাবেন, ওটা আমরা পরে শিখবো, ঠিক আছে? তাহলে বিল্ডিং ফাংশনের মধ্যে ওয়ান অফ দি মোস্ট মানে ইউজফুল ফাংশন হচ্ছে প্রিন্ট। ওকে, সো প্রিন্টের মাধ্যমে কি করি, আমরা যদি রান করি তাহলে আউটপুট দেখতে পাই। ধরেন এখানে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কিছু দেয় নাই, তাহলে রান করলে আমরা কোনো কিছু দেখতে পাবো না, আউটপুট কিছুই আসবে না, কিন্তু আমার কোড কিন্তু সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে। ওকে, তা আমরা যদি এখানে কোনো একটা নাম্বার দেই, ঠিক আছে, ধরেন 20, তাহলে সে আমাকে ডিরেক্ট প্রিন্ট করবে। ওকে, 20 প্রিন্ট করে দিচ্ছে। এখন যদি আমি এখানে বলি 20 + 20, তাহলে কত আসবে বলেন তো? 40। তাহলে রান করি, আমাকে 40 আউটপুট দিচ্ছে। ওকে, এখন একটা মজার বিষয় আছে, এটা নিয়ে কথা বলবো। ধরেন এটা আমার সিঙ্গেল অথবা ডাবল কোটেশনের ভিতরে যদি দেই 20, ঠিক আছে, তারপরে রান করি, কত আসবে? 20। এখন আমরা যদি এখানে প্লাস দেই, তারপর ডাবল কোটেশন দিয়ে 20 দেই, এখন যদি রান করি তাহলে কত আসবে? একটু আপনারা সবাই ইয়াতে লেখেন তো, যে টেক্সট বক্সে, এই বক্সে, চ্যাট বক্সে লিখেন সবাই, একটু অ্যান্সার দেন যে এখন আউটপুট কত আসবে? 22। ওকে, আর এটা আউটপুট কি আসবে সবাই একটু লিখেন চ্যাট বক্সে। আমরা একটু ইন্টারেক্টিভ করতে যাচ্ছিলাম আর কি। ওকে, 20 স্পেস 20। ওকে, ভুল দেন, আপনারা ভুল করেন, এখন যখন শিখবেন এরপরে তখন তো আপনি আর ভুল করবেন না, তাই না? তো ভুল করাটাও একটা মজা। ওকে, আর কেউ লিখবেন না, তাহলে আমরা যাই। তাহলে আউটপুট কি আসে এবং এটার পিছনের রিজনটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? তা আমরা এখন রান করি, দেখবো 20 পাশাপাশি আসছে। তা 20 একেবারে ঘেঁষে ঘেঁষে আসছে, এখানে কিন্তু কোনো স্পেস আসে না, ঠিক আছে? তো যারা অ্যান্সার দেন নাই কোনো সমস্যা নাই, বাট আপনারা সাহস করেন। ওকে, ইন্টারেক্টিভ হন। ইন্টারেক্টিভ না হলে এই যে পড়াশোনা, এটা কিন্তু আপনার কাছে বোরিং মনে হবে। আমরা চাই আমরা গেম খেলতে খেলতে শিখে ফেলি, ঠিক আছে?
তো দিস ইজ ওয়ান কাইন্ড অফ গেম, যে আমি 20 আর 20 যোগ করলাম 40 আসলো, এখন আবার 20 যোগ করতেছি, এটা পাশাপাশি আসছে, এই 20 তারপরে পাশে 20, এটা কেন আসলো? এটার কারণটা হচ্ছে এখানে আমাদের ডাটা টাইপ আছে। ডাটা টাইপটা আমরা শিখবো নাকি পরে শিখবো, আপনারা কি বলেন? আচ্ছা, আমরা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে ডেটা টাইপটা শিখি, তারপরে আমরা কোডিং এ যাই। ওকে, রিয়েল লাইফে আমরা যে কথা বলতেছি, এই কথার মধ্যে যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে এই কথাগুলোকে আপনি ইনপুট দিতে পারবেন কম্পিউটারে। ওকে, তো প্রত্যেকটা ইনপুটের জন্য আপনার কিন্তু মানে আপনার কিবোর্ডে কিন্তু প্রত্যেকটা একটা করে কি আছে, বাটন আছে। তো প্রত্যেকটা বাটন ক্লিক করলে আপনারা কি করেন, আপনি যেটা মুখে বলতেছেন ওটাকে প্রকাশ করেন লিখে, তাই না? তা আপনি যদি একটু কিবোর্ডের দিকে তাকান তাহলে এখানে A to Z আছে, 0 থেকে 9 আছে, আর আছে কিছু প্লাস মাইনাস বাটন, এগুলো নিয়ে একটা কি আছে, কিবোর্ড তৈরি হয়েছে। তার মানে এই কিবোর্ডের মাধ্যমে আপনি আপনার যত ল্যাঙ্গুয়েজ আছে সব কি প্রকাশ করেন না, করেন তো নাকি? তার মানে আমরা কিবোর্ডে যে কয়টা বাটন আছে এই কয়টাকে আমাদের ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট করতে পারি। তাহলে এই ল্যাঙ্গুয়েজটাকে যদি কাউন্ট করি তাহলে আমরা এখানে 3 ভাগে ভাগ করতে পারবো। কয় ভাগে? 3 ভাগে। একটা হচ্ছে A to Z, এটা হচ্ছে আমার লেটার। এরপরে হচ্ছে 0 থেকে 9, এটা হচ্ছে আমার কি, নাম্বার। আরেকটা আছে, এই দুটা বাদে যা কিছু আছে সবগুলাকে আমরা বলবো কি, স্পেশাল ক্যারেক্টার। স্পেশাল ক্যারেক্টার কি? যেমন হ্যাজ, স্পেস, তারপরে হচ্ছে ডলার, তারপরে ইকুয়াল, প্লাস, মাইনাস, স্ল্যাশ, দাড়ি, কমা, যা কিছু আছে A to Z এবং 0 থেকে 9 এগুলোর বাইরে যা কিছু আছে এটাকে আমরা কি বলি, স্পেশাল ক্যারেক্টার। তার মানে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে 3 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে A to Z, 0 থেকে 9, আর হচ্ছে কিছু ক্যারেক্টার যেগুলোকে দিয়ে আমরা বিভিন্ন ধরনের সাইন দেই, তাই না? সো এটার মানে হচ্ছে যে এই যে A to Z আছে এটা এক প্রকার আমাকে মানে হেল্প করে, 0 থেকে 9 কিন্তু আমাকে সংখ্যা দিতে হেল্প করে। আর বাকি যে সাইনগুলো এগুলো এমন এমন জায়গায় সাইন ইউজ করা হয় যেগুলোতে বিশেষ অর্থ বহন করে। যেমন ডলার সাইন দিলে আমরা বুঝি এটা হচ্ছে USD, তাই না, যে আমরা হচ্ছে ডলারে টাকা দিচ্ছি। তো আবার ট একটা আছে, ওটা দিলে টাকা বুঝায়। তারপরে হিন্দিতে একটা সাইন আছে, ওটা দিলে আবার হচ্ছে ওটা হিন্দি একটা সাইন বুঝায়। কিন্তু এই যে A to Z এটাকে আমরা বলতেছি স্ট্রিং, কি বলি, স্ট্রিং। আর 0 থেকে 9 এগুলো হচ্ছে নাম্বার। আবার স্ট্রিং এর ভিতরে 0 থেকে 9 যা কিছু আছে সবগুলাকে নিয়ে আসতে পারি। তার মানে আমার পুরো মুখের ভাষাটাকে বলা হয় স্ট্রিং। এটার মধ্যে যেগুলো নাম্বার আছে ওগুলোকে আমরা বলবো কি, নাম্বার। সো আমাদের আলটিমেটলি 2 ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে নাম্বার আর একটা হচ্ছে স্ট্রিং। তাহলে স্ট্রিং হচ্ছে প্রকাশ করা হয় ডাবল কোটেশনের ভিতরে। তাহলে আমরা যখন কোনো কিছুকে, এই যে দেখেন, আমরা যখন কোনো কিছুকে ডাবল কোটেশনের ভিতরে রাখি, সেটা যাই রাখি না কেন, নাম্বার হইতে পারে, স্পেশাল ক্যারেক্টার হইতে পারে, যে কোনো কিছু যখন আমরা ডাবল কোটেশনের ভিতরে অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে রাখি তখন এটাকে বলবো আমরা কি, যা কিছু রাখি, ঠিক আছে, ওটাকে আমরা বলবো কি, স্ট্রিং। তাহলে এই যে এই দুইটা জিনিসকে আমরা কি বলবো, যেহেতু ডাবল কোটেশনে আছে এবং সিঙ্গেল কোটেশনে আছে, এগুলো এটাকে বলা হয় স্ট্রিং, STRING। স্ট্রিংটা হচ্ছে কোনো একটা নাম, কোনো একটা অ্যাড্রেস, কোনো একটা ফোন নাম্বার, এগুলোকে যখন আমরা প্রকাশ করি তখন শুধু নাম্বার দিয়ে এটাকে কাউন্ট করা পসিবল না, তো ওটাকে আমরা বলি স্ট্রিং। আর যেটাকে নাম্বার দিয়ে কাউন্ট করা যায়, যেমন আমরা বাজারে যাই, বাজারে গেলে আমরা কি করি, টাকা দিয়ে জিনিসপত্র কিনি। তারপরে আমরা যদি বাড়ি বানাই তাহলে আমরা ইট গুনি, পাথর কত কেজি বা কত ট্রাক, এগুলো গুনি। তার মানে যেগুলো নাম্বার দিয়ে প্রকাশ করা যায় ওগুলোকে আমরা কি করব, নাম্বার দিয়ে কাজ করব। আর যেগুলো নাম্বার দিয়ে প্রকাশ করা যায় না সেগুলোকে আমরা বলবো স্ট্রিং। ওকে, এবং ওগুলোকে প্রকাশ করার মাধ্যম হচ্ছে ডাবল কোটেশন। তো যখন আমরা এইভাবে ডাবল কোটেশনের ভিতরে আমরা 20 কে রাখছি, তখন এখানে যখন প্রিন্ট করছি তখন কিন্তু কোনো ইফেক্ট আমরা বুঝি নাই যে এটা নাম্বার নাকি স্ট্রিং। কিন্তু যখন আমরা যোগ করি 20 ডাবল কোটেশন 20, তখন এরা কি, দুটাই একই জাত, মানে দুটাই স্ট্রিং, যার কারণে এটা হয়ে যায় কনক্যাটেনেশন, মানে পাশাপাশি বসে।
এটা যোগ করে না, বুঝতে পারছি? কিন্তু যদি এটা নাম্বার হইতো তাহলে কি করতো, আর ডাবল কোটেশন দেওয়া লাগতো না, 20 দিতাম প্লাস 20 দিতাম। তাহলে এরা যেহেতু নাম্বার, তখন ওরা একজনের সাথে অ্যারিথমেটিক অপারেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ করার মতো অবস্থায় থাকতো। এখন যদি যোগ করি তাহলে কি আসবে, 40। এখন যোগের জায়গায় যদি বিয়োগ করি তাহলে আসবে 0, ঠিক আছে? যদি ভাগ করি তাহলে আসবে 1, ঠিক আছে? আবার যদি গুণ করি তাহলে আসবে 400। সবাই কি বুঝতে পারতেছি? তার মানে নাম্বারে নাম্বারে যোগ বিয়োগ গুণ ভাগ করা পসিবল, বাট যদি আপনার এটা কি হয়, নাম্বার না হয়ে ডাবল কোটেশনের ভিতরে যদি না নাম্বারটা চলে আসে, তখন কিন্তু সে আর এটাকে নাম্বার হিসেবে কাউন্ট করতেছে না, তখন সে এটাকে কি একটা ল্যাঙ্গুয়েজ মানে ভাষা হিসেবে কাউন্ট করতেছে। ওকে, তখন এরা পাশাপাশি বসে যাচ্ছে, কারণ এরা মনে করছে এরা কি দুজন একটা স্ট্রিং। তো এই 20 জায়গায় যদি আপনারা এভাবে লেখেন আসাদ, আচ্ছা এখানে লিখলাম এমডি আর এখানে লিখলাম আসাদ, তাহলে এখন কি এটা আমার একটা স্ট্রিং না? তাহলে এই দুজন কি করবে, পাশাপাশি বসে যাবে, কারণ এরা কি কোনো নাম্বার না। তাহলে অ্যারিথমেটিক অপারেশন এদের মধ্যে পসিবল না। এখন যদি মাইনাস করেন তাহলে সে আপনাকে একটা ইরর দেখাবে। ওকে, শুধুমাত্র প্লাস হওয়া পসিবল, ঠিক আছে? এখন যদি ভাগ করেন তাহলে আপনাকে একটা ইরর দিবে, বলবে কি আনসাপোর্টেড, এটা হওয়া পসিবল না, স্ট্রিং আর স্ট্রিং এর মধ্যে ভাগ হয় না, ঠিক আছে? এখন যদি গুণ করি তাহলে কি দেয়, সে বলতেছে আনসাপোর্টেড, নন ইন্টিজার ছাড়া এটাকে গুণ করা পসিবল না। ওকে, কিন্তু মজার একটা ব্যাপার আছে, আপনারা চাইলে স্ট্রিং কে নাম্বারের সাথে গুণ করতে পারেন। ধরেন 2 দিলাম, তাহলে এই এমডি ইন্টু 2 এটা কি করবে, এই স্ট্রিংটাকে 2 বার রিপিট করবে নাম্বারের সাথে, আবার স্ট্রিং এর কি করতে পারবেন, গুণ করতে পারবেন, কিন্তু যোগ করতে গেলে আবার করতে পারবেন না, ঠিক আছে? এখন যদি রান করেন তাহলে সে কি করবে, ইরর দিবে। তা আপনাদের অনেকের মধ্যে প্রবলেম হইতে পারে যে আমি আসলে কি করতেছি, সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আপনাদেরকে আজকে আমি আলটিমেটলি বুঝাতে যাচ্ছি অ্যারিথমেটিক অপারেশন। ধরেন যোগ করলাম কত, আচ্ছা এটাকে ধরেন 10 প্লাস 3 দিলাম, তাহলে এটা কত অ্যান্সার আসবে বলেন তো সবাই, 13। তাহলে এটাকে আমরা অ্যারিথমেটিক অপারেশনে কনভার্ট করব, তাহলে কিভাবে করব, যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, তারপরে নতুন একটা জিনিস শিখাবো, সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ। আরেকটা জিনিস শিখাবো ডাবল স্টার। ওকে, আরেকটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। ওকে, সো এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ ভাগশেষ কিভাবে কাজ করে সেটা। তাহলে এটা রান করলে একটা অ্যান্সার আসবে, আমি এখনই বুঝাই দিচ্ছি কিভাবে। ওকে, সো দেখেন 10 আর 3 যোগ করলে কত হয়, 13। 10 থেকে 3 বিয়োগ দিলে কত হয়, 7, ঠিক আছে? এরপরে 10 আর 3 গুণ করলে কত হয়, 30। তাহলে দেখেন 30, 10 কে যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে দেখবেন 3.33 এভাবে চলে যাবে, ঠিক আছে? এরপরে 10 কে যদি 3 দিয়ে ডাবল স্ল্যাশ দেন তাহলে দেখবেন দশমিকের পরের জিনিসগুলো উড়ে গেছে, তার মানে এটা ইন্টিজার হয়ে গেছে। আমরা ওটাও বলবো কি জিনিস, আগে বুঝে নেই যে দশমিকের পরে যেগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেই, সেটা কিভাবে, ডাবল স্ল্যাশ যদি দেই, এটাকে বলা হয় ফ্লোর ডিভিশন। কি বলা হয়, ফ্লোর ডিভিশন, মানে আমি দশমিকের পরের জিনিসগুলো নিব না। যেমন আমরা পেট্রোল পাম্পে যদি যাই তাহলে দেখবেন যে আপনার বলা থাকে যে আমার পেট্রোলের দাম হচ্ছে 69.50 বা 30 পয়সা। তা আপনি কি ওই 30 পয়সা নেন, মানে আপনি মনে করেন 70 টাকায় দেন, কিন্তু আপনাকে কিন্তু 70 পয়সা ফেরত দেয় না, তাই না? তো এই যে 70 পয়সা ফেরত দেয় না, কারণ আপনি নিতে চান না। তাহলে আপনি হয় কি করবেন, যে ভাই এর আগে আপনাকে আমি 70 পয়সা বেশি দিছি, এবার আপনি 30 পয়সা কম দেন। তাহলে আপনি কি করবেন, 3 টাকা আমি আপনাকে দিব, এই 3 এই টাকা আপনাকে আজকে দিব না। বুঝতে পারছি? সো এইভাবে আপনি সেটেলমেন্ট করলে কোনো ব্যাপার না। বুঝতে পারছি? আর ডাবল স্টার এটার মানে হচ্ছে পাওয়ার। আমরা মনে হয় পাটিগণিতে বা বীজগণিতে অঙ্কগুলো করছি যে 10 টু দি পাওয়ার সামথিং, মানে 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, তার মানে ওটাকে কি করে, বারবার ওটাকে গুণ করে। যেমন
অনেকের কাছে কঠিন মনে হতে পারে, এটাকে কঠিন মনে করার কিছু নাই। এটার মানে হচ্ছে 10 কে 3 বার 10 দিয়ে গুণ করা, ঠিক আছে? 10⁻³ মানে হচ্ছে 10 10 10 3 বার গুণ করা। যদি 4 থাকতো এটার মানে হচ্ছে 10 কে 4 বার গুণ করা, ঠিক আছে? এই 4 দিছি, তাহলে দেখবেন এখন কত আছে? 1000। এটা হয়ে যাবে কত? এটা কি 1000? 10⁻⁴ 1000 না, 10,000 হয়ে গেছে। আগে 1000 ছিল, এখন 10,000 হয়ে গেছে, ঠিক আছে? এরপরে 10 কে 3 দিয়ে ভাগ দিলে এটা কি করে? রিমাইন্ডার দেয়। রিমাইন্ডার বলতে কি বোঝায়? ভাগশেষ। আপনি যখন আমরা এরকম বাংলাতে করছি না যে 3 কে 10 দিয়ে ভাগ দিলে একটা ভাগফল আসছে না, 3 পয়েন্ট, আর নিচে কত আসছে? ধরেন আমরা এরকম করছি না যে 3 3 কে 9, 9, তাই না? তাহলে আমরা যখন এটাকে আবার ইয়া করি, ধরেন এভাবে করি, তখন আমাদের ভাগশেষ কত থাকে? 1 থাকে না? তার মানে কি 3 কে মানে 10 কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে 3 3 কে 9 হয়, আর এখানে 3 আসে, আর ভাগশেষ কত থাকে? 1। তো এই ভাগশেষটা বের করার নিয়ম হচ্ছে, যাকে বের করবেন সেইখানে এই পার্সেন্টেজটা দিবেন, এটার নাম হচ্ছে মডুলাস। তাহলে কি হয়? 10 কে যদি 3 দিয়ে আমরা ভাগ দেই এবং ভাগশেষ কত হবে সেটা যদি বের করি, তাহলে আমার এইভাবে বের করা যায়। তাহলে আপনারা বলেন, যদি আমরা এখানে 20 রাখি, 20 কে যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে 3 6 18, তাহলে ভাগশেষ কত? 2 না? তাহলে দেখবেন এখানে অ্যান্সার 2 আসছে। আচ্ছা, এখানে এগুলোর জন্য ইরর আসবে, তাই এটাকে কি বলবো আমরা? ভাগশেষ, ঠিক আছে? তো এটার নাম হচ্ছে রিমাইন্ডার, আর এই সাইনটার নাম হচ্ছে মডুলাস, ঠিক আছে? আর এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল। তাহলে ডাবল স্টার মানে হচ্ছে পাওয়ার বা এক্সপোনেনশিয়াল, ওকে? আর ডাবল স্ল্যাশ মানে হচ্ছে ভাগশেষ, ফ্লোর ডিভিশন, মানে দশমিকের পরের জিনিসগুলো আমরা আর নিব না। তাহলে আমরা যদি এরকম করি যে 4 দিয়ে ভাগ দেই, তাহলে আমার কত আসবে বলেন তো? আউটপুট 2 পয়েন্ট সামথিং আসার কথা, কিন্তু যেহেতু পয়েন্টের পরে নিব না, তার মানে এটা কত আসবে? 2 আসবে, ওকে? তাহলে দেখেন এটা 2 আসবে। ক্লিয়ার? ওকে, তো সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছি, তাই না? তাহলে আমাদের এখানে কয়েকটা জিনিস শিখলাম, তাহলে আমরা একটু নোট ডাউন করি। প্রথম থেকে কি কি শিখলাম? যোগ করলাম, বিয়োগ করলাম, গুণ করলাম, ভাগ করলাম, এটুকু পারি। ডাবল স্ল্যাশ দিলে কি হবে? এই যে দশমিকের পরে যে জিনিসগুলো এগুলো বাদ চলে যাবে। সেটা 99 হলেও সমস্যা নাই, 3.99 হলেও এটা বাদ চলে যাবে, ঠিক আছে? তার মানে দশমিকের পরে জিনিসগুলো নিব না, সেটাকে আর মাধ্যমে ফ্লোর ডিভিশন বা ডাবল স্ল্যাশ। আর ডাবল স্টার বলতে কি বোঝায়? বাম পাশে যেটা থাকবে ওটাকে বাম পাশে যে ডান পাশে যেটা আছে অতবার রিপিট করব। তার মানে 10 কি করব? 4 আছে, তার মানে 4 বার 10 কে গুণ করব, তাহলে যেটা আসে সেটা অ্যান্সার। আর যদি পার্সেন্টেজ দেই তাহলে কি হবে? সেটা আসবে কত? ভাগশেষ যেটা থাকবে সেটা, ওকে? তার মানে 3 দিয়ে 20 কে যদি ভাগ করি, 3 6 18, তার মানে 18 20 থেকে বাদ দিলে 2 থাকে, তার মানে আমার রিমাইন্ডার হচ্ছে 2 বা ভাগশেষ হচ্ছে 2। তাহলে এই মডুলাসের মাধ্যমে আমরা কি করি? ভাগশেষটাকে বের করি ডিরেক্ট, আমার আর ভাগ করা লাগলো না কষ্ট করে, ঠিক আছে? তাহলে এই 6টা অপারেটরকে বলা হয় অ্যারিথমেটিক অপারেটর। 7টা অপারেটর আছে অ্যারিথমেটিক অপারেটর। এখন মজার একটা বিষয় আছে যেটা আপনারা এখনো কেউ জিজ্ঞাসা করেন নাই, যদি জিজ্ঞাসা করতে চান করতে পারেন। দেখি তো কেউ কোশ্চিন করবেন কিনা এখান থেকে। আপনারা কেউ কিছু কোশ্চিন করবেন এই জায়গাটা থেকে, যে এই জিনিসটা আমরা আসলে বুঝলাম না, এটা দিছেন? আছেন কেউ? এনিওয়ান? নাই? আচ্ছা, এখানে নতুন একটা জিনিস ইউজ করছি, সেটা হচ্ছে হ্যাশ। এই হ্যাশটা দিলে কি হয়? হ্যাশের পরে যা দিবেন ওই জিনিসটা সে কমেন্ট হিসেবে নেয়। কমেন্ট হচ্ছে যে আমরা যখন এটাকে রান করি, কমেন্ট গুলাকে সে ইগনোর করে, মানে এই এতটুকু জিনিস সে ইগনোর করলো, আবার এটুকু জিনিস সে ইগনোর করতেছে, ওকে? তার মানে আমরা করতেছি ঠিকই, বাট কম্পিউটার এটাকে ইগনোর করে সামনের দিকে আগাচ্ছে। তো এর ফলে কি হচ্ছে যে এইটা নোট থাকাতে আমরা বুঝলাম যে এটা 10 কে 4 বার রিপিট করতে হবে, এটা 3 দিয়ে এই যে 20 কে ভাগ করলে আমার কি আসে? এখানে ভাগশেষ 2 আসবে এবং ভাগফল আসবে 6, তাই না?
তো এটা আমরা আমাদের সুবিধাতে ইউজ করি, কিন্তু কম্পিউটার এটাকে ইগনোর করে। সো আপনি যখন হাজার হাজার লাইনের কোড লিখবেন, তখন কোন কোডটা কেন লিখছেন যদি আপনি চান, এটাকে এই হ্যাশ দিয়ে কথাটা লিখে রাখলে ওখানে জিনিসটা আপনি পড়তে পারবেন, বাট আপনার প্রোগ্রামে কোনো ধরনের প্রবলেম ইফেক্ট পড়বে না। সো এটাকে বলা হয় কমেন্টিং। ওকে, এটা আপনার কোডটাকে রিডেবল করে, যে আপনি বুঝেন যে এই জায়গাতে কেন কোডটা লিখছি। সবাই কি ক্লিয়ার? সো আমরা যদি আবার এখানে চলে আসি, তাহলে এখন বলেন এক্স এর ভ্যালু হচ্ছে 5, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তো এক্স কে ওয়াই দিয়ে যদি ভাগ দেই তাহলে কত আউটপুট আসবে? একটা স্ল্যাশ আছে, তাহলে কি কত আসবে? 2.5। যদি ডাবল স্ল্যাশ আসতো তাহলে এখানে 2 আসতো। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। আচ্ছা, যদি এখানে 6 থাকতো তাহলে কত অ্যান্সার আসছে কেউ বলতে পারবেন? 6 কে 2 দিয়ে ভাগ করলে কত আউটপুট আসতো? না, 3.0 আসতো, কারণ আপনি তো এখানে শুধু ভাগ দিছেন। তো ভাগ দিলে 0.0 আসবেই যদি নিঃশেষে বিভাজ্য হয়, আর যদি পয়েন্ট থাকে পয়েন্ট আসবে। ক্লিয়ার? তাহলে একটা স্ল্যাশ থাকলে 0.0 আসবেই। আর যদি আপনার মানে কিছু দশমিকের পরে আসে তাহলে তো আসলো। আর যদি একেবারে ডাইরেক্ট ভাগ যায় তারপরেও কিন্তু 0.0 আসবে। ঠিক আছে? সো এই জিনিসটা খেয়াল রাখবেন। এখন ডাবল স্ল্যাশ আছে, তাহলে দেখেন 10 কে যদি 3 দিয়ে ভাগ দেই, ভাগ দিলে ভাগশে মানে ডাবল স্ল্যাশ দিছি, তার মানে কি শুধু কতবার ভাগ যাচ্ছে সেটা নিব। তাহলে 3 3 9, এরপরের যে পয়েন্টটা আছে এটা আমার দরকার নাই। ঠিক আছে? তাহলে এটা যদি 3.33 দেই তাহলে কি হবে? ভুল আসবে, এটার অ্যান্সার হবে শুধু 3। সবাই ক্লিয়ার? তাহলে ফ্লোর ডিভিশনটা আসবে। ওকে, এরপর বলছে হুইচ সিম্বল ইজ ইউজড ফর এক্সপোনেন্ট ইন পাইথন। এক্সপোনেন্ট মানে কি? পাওয়ার। তা আমরা একটু আগে এক্সপোনেন্ট করলাম কি দিয়ে? ডাবল স্টার। তাহলে এখানে অ্যান্সার হবে কি? ডাবল স্টার। ওকে, আচ্ছা, একটু আগে আমরা দেখলাম যে 5 আর 5 যদি ডাবল কোটেশনে বা সিঙ্গেল কোটেশনে থাকে তাহলে যোগ করলে কি আসবে? পাশাপাশি আসবে, তাই না? তাহলে দেখেন অ্যান্সার হবে 5 আর 3। 5 আর 3 আলাদা আলাদা হবে না কিন্তু, আবার 8ও হবে না। কারণ কি? এরা স্ট্রিং আকারে যোগ হচ্ছে। যদি এরা নাম্বার আকারে যোগ হতো তাহলে 8 আসতো। ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে, আমরা একটু আগে কমেন্ট করা শিখছিলাম, এই কমেন্ট করাটা হবে এইটা, অ্যান্সার হয়ে গেছে এটা। এটা দিলে এখানে ইয়া হবে না। ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার অ্যান্সার হয়। এটা কি বলে? সি প্রোগ্রামিং এ এভাবে করে। ঠিক আছে? তো আমরা এটাকে পাইথনে হচ্ছে হ্যাশ দিয়ে করে। ঠিক আছে, এটা আমি ঠিক করে দিচ্ছি, সমস্যা নাই। এরপরে দেখেন আমরা একটু আগে দেখছিলাম একটা স্ট্রিং কে যদি নাম্বার দিয়ে গুণ করি তাহলে ওই স্ট্রিংটা অতবার রিপিট করে। তাহলে 3 দিয়ে গুণ করছি হাই, তাহলে সে কি করবে? হাই 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 3বার রিপিট করতেছে। সবাই ক্লিয়ার? মডুলাস কি করে? মডুলাস হচ্ছে আমার ভাগশেষ বের করে। তাহলে হুইচ অপারেটর পারফর্ম মডুলাস, তাহলে এই মডুলাসে পারফর্ম করে কে? এই যে এই সাইনটা, একটু আগে দেখেন এই সাইনটা নিয়ে কাজ করছি। ওকে, তার মানে আমরা যদি ভাগশেষ বের করতে চাই প্রোগ্রামিং এর মাধ্যমে ডাইরেক্ট, যে এটার ভাগশেষ কত সে বের করে দিবে। ওকে, সবাই ক্লিয়ার? তার মানে আমরা এই জিনিসগুলো শিখলাম। এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা আবার এই কোশ্চেনটার অ্যান্সার দেন।